হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। কালকে ক্লাসটা দেখো। হ্যাঁ, কোন হোমওয়ার্কটা বলছে বলো তো? এই দুটো তো হয়ে গিয়েছিল। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ না না? দাঁড়া 1 মিনিট। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না স্যার। আমার কি নেটের খারাপ হলো? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? দাদা দেখ তো, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা, চলো। মানে আগের দিনের প্রবলেমটা অসুবিধা হয়েছিল, তাই তো? কোনটা, এই দুটো প্রবলেমের কথা বলছো? আচ্ছা, চলো তাহলে দেখো, এই দুটো প্রবলেম আমরা করব। সরি, এক মিনিট। ও সরি, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রবলেমগুলো তো করব, প্রবলেমগুলো ছাড়া আর কি কারো কিছু ডাউটস আছে? দেখো, ঠিক করে দেখো, মানে যেটা পড়িয়েছিলাম। হ্যাঁ, বুঝে বুঝে বলো, মানে এটা ওখানে বুঝে বুঝে নেবে। হ্যাঁ, মানে কোনো কিছু অসুবিধা থাকে বলো, আমি সেটাকে বলে দিয়ে তারপর ডাউটসে যাব। না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, দেখো তাহলে। দেখা যাচ্ছে। আবার স্ক্রিন দেখা যাচ্ছে না? কেউই দেখতে পাচ্ছি না? মানে সুমনা? ও, সুমনারই শুধু অসুবিধা হচ্ছে নাকি বলতো সুমনা? না, এবার দেখা যাচ্ছে। ও, হতে পারে, মানে কালকে যেমন নেটে খুব অসুবিধা হয়েছে জানিস তো, আমি ক্লাসটা নিতেই পারিনি কতদিনে। ওই জন্য কি জানি সন্ধ্যাবেলা আবার সকালে ক্লাস নিলাম, একদম ঠিকঠাক পুরো হলো, কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখো তাহলে আমরা, এই যে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেমস হচ্ছে হেনরিজ লয়ের প্রবলেম, ঠিক আছে? তাহলে হেনরিজ লয়ের প্রবলেমে হেনরিজ লটা কি বলা হয়েছিল একটুখানি আমরা রিক্যাপচুলেট করে নিই। তাহলে আমি একটা ডাউট ঠিক নয়, তাহলে আগের দিন যেটা পড়িয়েছি সেটার মূল যে জায়গাটা, সেই জায়গাটা একটুখানি বলি আর কি। হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য লাস্ট লেকচার। দেখো, সেখানে আমি মূলত দুটো জিনিস নিয়ে কথাবার্তা বলেছিলাম। একটা হচ্ছে হেনরিজ ল, হেনরিজ ল। আচ্ছা, হেনরিজ লটা কি ছিল? হেনরিজ লটা যেটা ছিল সেটা হচ্ছে যখন একটা গ্যাসের সলিবিলিটি ইন এ লিকুইড তুমি কনসিডার করবে, সেখানে পার ইউনিট ভলিউমে
কতখানি মাস অফ গ্যাস ডিজলভ আছে, মানে পার ইউনিট ভলিউমে কতখানি মাস অফ গ্যাস ডিজলভ আছে, সেইটাকে তুমি লিখতে পারছিলে একটা কে ইন্টু পি এইরকম ভাবে তুমি লিখেছিলে, যেখানে মানে মানে যে অ্যাপ্লাইড প্রেশার যেটা তার সঙ্গে প্রপোর্শনাল, আর অ্যাপ্লাইড প্রেশারের সঙ্গে যে প্রপোর্শনাল হয়, যার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে, হেনরিজ লটা কিন্তু এইরকম ভাবে একটা লিখতে পেরেছিল এটা। যেখানে তোমার এমটা হচ্ছে মাস অফ গ্যাস dissolved in a liquid per unit given in a liquid per unit volume। মানে একটা ইউনিট ভলিউমের কোন একটা লিকুইডে তোমার কতখানি মাস ডিজলভ আছে, মানে মাস অফ গ্যাস ডিজলভ ইন এ লিকুইড অফ ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম না, অফ ইউনিট ভলিউম। অফ ইউনিট ভলিউম। দেখো তাহলে এইখান থেকে কিছু প্রবলেম তোমার থাকতে পারে এটা। আর মেনলি যে প্রবলেমগুলো দেওয়া আছে এখানে সেটা হচ্ছে তার অল্টারনেটিভ ফর্মটা। অল্টারনেটিভ ফর্মটা কি? অল্টারনেটিভ ফর্মটা হচ্ছে তুমি যদি প্রেশারটাকে লেখো, এই প্রেশারটা হচ্ছে তোমার কি দাঁড়াচ্ছে না, পিটা হচ্ছে তোমার 1/k, 1/k ইন্টু এম, এটা হলো এখান থেকে পিটাকে বের করলে এটা 1/k ইন্টু এম হলো। আচ্ছা, এটা 1/k, সেটাকে আমি লিখলাম ধরো k1 ইন্টু কনসেন্ট্রেশন, এইটা কারণ মাস অফ গ্যাস পার ইউনিট ভলিউম সেটা সার্টেনলি কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল, 1/k k1। আবার দেখো কনসেন্ট্রেশনটা সেটা আবার মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল, এটাকে তাহলে k2 ইন্টু মোল ফ্র্যাকশন লেখা হলো। তাহলে এটা দাঁড়াচ্ছে এই যে পুরো জিনিসটাকে জাস্ট কে এইচ নাম দিচ্ছি ইন্টু এক্স, তাহলে যেটা হচ্ছে যে মানে এটা এক্সটা বা x2 তুমি লিখতে পারো, এটা হচ্ছে এক্স বা x2 যাই বলতে পারো তুমি আর কি, মানে এখানে আচ্ছা আমি এইভাবে লিখে দিলাম যেখানে এক্সটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন দ্য লিকুইড ফেজ। আসলে এটা করতে হয় না, এই যে আমাদের একটা কনভেনশন আছে, সেখানে সলভেন্ট আর সলিউট যদি থাকে, একটা বাইনারি সলিউশনে সলভেন্ট এবং সলিউট থাকে, তাহলে 1 সাফিক্সটা প্রিজার্ভ থাকে হচ্ছে সলভেন্টের জন্য, আর 2 এই সাফিক্সটা প্রিজার্ভ থাকে হচ্ছে সলিউটের জন্য। ঠিক আছে, তাহলে এইখানে দেখে যে এমটা লিখছি, সেই এমটাকে তুমি চাইলে হচ্ছে এটা M2 লিখতে পারো, সিটাকে C2 লিখতে পারো, এক্সটাকে X2 লিখতে পারো, এটা M2 লিখতে পারো, কারণ যেটা সলিউটের জাস্ট মাসটাকে বোঝাচ্ছে বলে, একটা কনসেন্ট্রেশনটা সলিউটের কনসেন্ট্রেশনে বোঝাচ্ছে বলে, এখানে মোল ফ্র্যাকশন সলিউটের মোল ফ্র্যাকশন বোঝাচ্ছে বলে, এবার তুমি এটাকে চাইলে পিটাকে KH ইন্টু X2 এরকম ভাবে লিখতে পারো, যেখানে KH ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট, হেনরিজ ল কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দেখো আমি হেনরিজ লটাকে এখানে সামারাইজ করে দিলাম। এবারে প্রবলেমটায় তুমি ফিরে এসো। প্রবলেম কি বলছে? ক্যালকুলেট দ্য সলিবিলিটি অফ গ্যাস, solubility of gaseous oxygen in water at a temperature of 293 Kelvin when the partial pressure exerted by oxygen is 1 bar, given kH of O2 সেটা তোমার বলে দিয়েছে 34840 বার লিটার মোল ইনভার্স। এটা তো দেখো সেখানে তুমি এই যে এক্সপ্রেশনটা পেয়েছো, পার্শিয়াল প্রেসারটা KH ইন্টু X2, এই যে পার্শিয়াল প্রেসারটা KH ইন্টু X2, তাহলে এই হেনরি লয়ের এই ইকুয়েশন থেকে KH এর ভ্যালু বলে দেওয়া আছে, আর দেখো প্রেসারটা বলে দেওয়া আছে। হ্যাঁ, এই যে প্রেসারটা 1 বার বলে দেওয়া আছে, সেইখান থেকে তুমি জাস্ট X2টাকে বের করে ফেলতে পারছো। তার মানে দেখো, তাহলে শুরু করছে এইরকম ভাবে যে ফ্রম হেনরিজ ল, হেনরিজ ল প্রেসারটা হচ্ছে KH ইন্টু X2,
KH ইন্টু x, তাহলে এখানে x2 টাকে যদি তুমি ক্যালকুলেট করো, এটা কত হবে 1/KH ইন্টু P। তাহলে x2 টা হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ O2 ইন ওয়াটার। মোল ফ্র্যাকশনস অফ O2 ইন ওয়াটার সেটা হচ্ছে x2। তো দেখো তাহলে এখানে প্রেসারটা বলে দিয়েছে 1 বার, এটা। আর KH ফর O2 বলে দিয়েছে কত, 34840 বার ইন্টু লিটার মোল ইনভার্স, এটা। আচ্ছা এবারে এইখানে যেটা গন্ডগোল সেটা হচ্ছে দেখো যে মানে এইখানে না, এইখানে এই যে পার্টিকুলার প্রবলেমটা বলেছি সেখানে, আচ্ছা তুমি এখানে খেয়াল করো, এইখানটা খেয়াল করো, দেখো এইখানে যে আমি কেএইচটা লিখেছিলাম সেখানে ইউনিট অফ কেএইচ কি হবে, মানে আমি এই এই যে এক্সপ্রেশনটা লিখেছি সেখানে ইউনিট অফ কেএইচ কি হওয়ার কথা, মোল ফ্যাক্টর তো ইউনিট লে, তাহলে কেএইচ এর ইউনিট জাস্ট সিম্পলি তোমার বার হওয়া উচিত ছিল, মানে প্রেসারের ইউনিট হওয়া উচিত ছিল। তার মানে মজা যেটা হচ্ছে যে আমার এইখানে যে মানে মানে হেনরিজ ল কনস্ট্যান্ট কেএইচ এর যে ভ্যালুটা বলে দেওয়া আছে এটা বার লিটার মোল ইনভার্স, তা সেটা হওয়া সম্ভব তখনই যখন তোমার এই হেনরিজ লটা এই যে এক্সপ্রেশনটাকে তুমি লিখছো, এই এক্সপ্রেশনটাকে প্রেসারটা হচ্ছে তুমি যদি এইখানে কেএইচ ইন্টু সি2 লিখতে, এইটা যদি কেএইচ ইন্টু সি2 লিখতে, তাহলে যেখানে যেখানে সি2টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন লিকুইড ফেজ বা কনসেন্ট্রেশন অফ সলিউট ইন গ্যাস ফেজ, সেটি হচ্ছে মানে হয় সেটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ গ্যাস ইন লিকুইড ফেজ। এই এক্সপ্রেশনটা যদি ব্যবহার করো তাহলে দেখো এখানে এই এই পার্টিকুলার ক্ষেত্রে কেএইচ প্রাইম বা কিছু যদি বলি, তাহলে ইউনিট অফ কেএইচ প্রাইমটা কি হবে তখন, দেখো প্রেসারের ইউনিট হচ্ছে বার আর সি2টা হচ্ছে মোল পার লিটার, তাহলে মোল পার লিটারটা হচ্ছে নিচে তোমার ভাগ হয়ে যাচ্ছে, তাহলে মোল পার লিটার যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা লিটার মোল ইনভার্স হয়ে যাবে, এটা। এটা বুঝতে পারলে যে যদিও কনভেনশনালি হেনরিজ লটাকে এইরকম ভাবে লেখা হয় যেখানে কেএইচটা হেনরিজ ল কনস্ট্যান্ট, কিন্তু আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া তাহলে এইরকম যদি পি ইকুয়াল টু কেএইচ ইন্টু x2 বলে কেএইচটাকে হেনরিজ ল কনস্ট্যান্ট তুমি বলতে, তাহলে কেএইচ এর ইউনিট কি হতো, সেটা হচ্ছে বার হতো, কারণ মোল ফ্র্যাকশনটা ইউনিটলেস নাম্বার, তাহলে কেএইচ এর ইউনিট সেটা প্রেসার ইউনিটের সংজ্ঞা, সেটা জাস্ট বার হতো। কিন্তু আমার এখানে যে ইউনিটটা দেওয়া আছে সেই ইউনিটটা কি না, ইউনিটটা দেওয়া আছে দেখো তোমার বার লিটার মোল ইনভার্স, তার মানে অ্যাকচুয়ালি হেনরিজ ল এর যে ফর্মটা অ্যাকচুয়ালি ব্যবহার করতে বলেছে এখানে সেটা এরকম নয়, সেটা আমি বলে দিচ্ছি। হেনরিজ ল যে ফর্মটা ব্যবহার করতে বলেছে কেএইচ ইন্টু সি2, যেখানে সি2টা হচ্ছে concentration of oxygen in water in the unit of mole per liter. This is the solubility. এইটা হচ্ছে this is the solubility of oxygen in water. তাহলে স্যাচুরেটেড সলিউশনে তোমার যে কনসেন্ট্রেশনটা সেটাই তো তোমার সলিবিলিটি, তাহলে যে মোল পার লিটারে যে কনসেন্ট্রেশনটা এক্সপ্রেস করা হচ্ছে সেটাই বেসিক্যালি সলিবিলিটি। তাহলে এইখান থেকে তোমার সি2টাকে বের করতে হবে, সেটা হচ্ছে পি বাই কেএইচ। দেখো পিটা হচ্ছে এখানে তোমার বার ইউনিটে আছে, আর কেএইচটা একটা জিনিস এখানে বলে নিই যে কেন এই ফর্মটাকে তোমার ব্যবহার করতে বলেছে। এইখান থেকে কেএইচ এর ইউনিট কি হবে, প্রেসারের ইউনিট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ইউনিট, তাহলে প্রেসারটা হচ্ছে কি বার বলো, বার ডিভাইডেড বাই হচ্ছে মোল পার লিটার, মানে বার লিটার মোল ইনভার্স, এটা।
দেখো তাহলে এইখানে এবারে তোমার প্রেসারের ফর্মটাকে বসাও। প্রেসারটা বলে দিয়েছে তোমার 1 বার, আর কেসটা বলে দিয়েছে 34840 বার লিটার মোল ইনভার্স। দেখো বার বার কেটে চলে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে 1/34840, এটা উপরে চলে গেলে মোল পার লিটার হলো। এই যেটা হবে দিস উইল বি দ্য অ্যান্সার। এটা কষে নাও, 1/34840টাকে কষে নাও, যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, বেরিয়ে যাবে। সেটাই হচ্ছে সলিবিলিটিটা বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারলে প্রবলেমটা কি করে করলাম? তাহলে এখানে হচ্ছে খুব কনফিউজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু না, তুমি খেয়াল রাখবে যে এখানে না এই সবাই কোললেস কনস্ট্যান্ট। এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাও কোললেস কনস্ট্যান্ট। যখন প্রেসারটাকে তুমি কেএইচ প্রাইম ইন্টু সিটি লিখছো সেটাও কোললেস কনস্ট্যান্ট। যখন পিটাকে কেএইচ ইন্টু এক্স টু লিখছো সেটাও তোমার কোললেস কনস্ট্যান্ট। তাহলে কোন এক্সপ্রেশন থেকে অ্যাকচুয়ালি কোললেস কনস্ট্যান্টের কথাটা বলা হচ্ছে সেটা পুরোটা নির্ভর করবে হচ্ছে তুমি কোললেস কোলরাজ কোলরাজ বলছি, সরি, হেনরিজ ল কনস্ট্যান্ট। আমি কোলরাজ করেছি, হেনরিজ ল কনস্ট্যান্ট না, এগুলো সবই হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। এই হেনরিজ ল কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা মানে কোন এক্সপ্রেশন থেকে বলা হচ্ছে পুরোটাই নির্ভর করছে তোমার ইউনিটটার উপরে। তাহলে দেখো ইউনিটটা দেখে তুমি পরিষ্কার বুঝে যেতে পারলে অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশন থেকে তোমাকে শুরু করতে বলছে। এই যে হেনরিজ লটা হচ্ছে এইটা, এখান থেকে শুরু করতে বলছে, সেখান থেকে সিউটাকে বের করে ফেললে তোমার উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলো। আর উত্তরটা বেরোচ্ছে 2.87 ইন্টু 10 টু দি পাওয়ার -5 বেরোচ্ছে -5 মোল পার লিটার। মোল পার লিটার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। সমানা বুঝতে পেরেছিস? ঠিক আছে স্যার। সমানা ঠিক আছে, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? স্যার, বলছিলাম বাবা একটু আসতো, বাবা বলেছিল পরে ফোন করতে, একটু ক্লাসের পর ফোন করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ করবো এখন। ঠিক ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে নেক্সট হচ্ছে আর একটা প্রবলেম দেখো। ওকে, দ্য ভ্যালু অফ কেএইচ অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট এ টেম্পারেচার 293 কেলভিন ইজ 1.6 into 10 to the power 3 atmosphere liter mole inverse. At what partial pressure would the gas have a solubility of 2 into 10 to the power -5 molar? এটা ওই হেনরিজ ল কনস্ট্যান্ট থেকেই তোমার বেরোবে, হেনরিজ ল থেকে। ফ্রম হেনরিজ ল, ফর হেনরিজ ল প্রেসারটা হচ্ছে তোমার এই কেএইচ ইন্টু সি2, এই এক্সপ্রেশন থেকে তোমাকে করতে হবে। তা তোমাকে এখানে কি বলছে, একদম পার্শিয়াল প্রেসারটাকে বের করতে বলেছে, যেখানে তোমার মানে যেখানে সি2টা হচ্ছে সলিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। সলিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। সলিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। ঠিক আছে, এটা দেখো কেসটা হচ্ছে তোমার 1.6 into 10 to the power 3 অ্যাটমসফিয়ার লিটার মোল ইনভার্স। তার সঙ্গে গুণ হচ্ছে কোনটা, সিটুটা। সিটু কত বলে দিয়েছে, সলিবিলিটিটা বলে দিয়েছে যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোলার। মোলার মানে কত, মোল পার লিটার, এটা। তাহলে যে মোলার বলে দিয়েছে না, মোলার মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো এই মোল ইনভার্স মোল কাটলো, লিটার ইনভার্স লিটার কাটলো, তাহলে উত্তরটা বেরোবে তোমার অ্যাটমসফিয়ারে। কত বেরোবে, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 অ্যাটমসফিয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে।
তাহলে আর কোনো প্রবলেম আটকে আছে? আর কিছু আছে, কিছু প্রবলেম নাই তো? না আচ্ছা ঠিক আছে, তাকে না দাঁড়া তাহলে। স্যার। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে তাহলে স্টার্ট করি। আচ্ছা, আমি এটা ওখানে দুটো সিলেবাস একসাথে কম্বাইন করে তো ব্যাপারটাকে পড়াচ্ছি। মানে এইচএস এর সিলেবাসটা যেমন মাথায় আছে এইচএস বা এতে, আর তোমাদের আমি অবশ্য সিবিএসসি আইএসসি এক্সাক্ট সিলেবাসটা খেয়াল করিনি, কিন্তু নিটের সিলেবাসটাকে ফলো করলে অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, নিটের সিলেবাসের নেক্সট যে তিনটে টপিক পরপর করে আছে সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন অ্যান্ড রাউলস ল, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশনস, আর তারপরে হচ্ছে ভেপার প্রেশার কম্পোজিশন প্লটস ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। এই তিনটে জিনিস আমরা আলোচনা করব। তাহলে পরের দিন আমি কলিগেটিভ প্রপার্টিতে চলে যেতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা একটুখানি আলোচনা করছি। তাহলে ভেপার প্রেশার এবং সেইখান থেকে রাউলস লয়ের যে গল্পটা সেই জায়গাটা একটুখানি ভালো করে বুঝি। দেখো, তাহলে আমি প্রথমে জিনিসটাকে ডেসক্রাইব করে দিচ্ছি, তারপর রিড আউট করছি। তা ধরো তুমি একটা ক্লোজ কন্টেনার নিয়েছো, এই ক্লোজ কন্টেনারে কিছুটা পোর্শন তুমি লিকুইড নিয়েছো আর কিছুটা পোর্শন ধরে নাও তোমার ভেপার আছে, ঠিক আছে? এটা আচ্ছা, এবারে তোমার এই যে কিছুটা পোর্শন, মানে এই যে এবারে লিকুইড গুলোর একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে ভেপোরাইজ করা। তাহলে যে কোনো টেম্পারেচার এই লিকুইড তাদের একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে ভেপোরাইজ করা। মানে আমি আবার প্রথম থেকে ব্যাপারটাকে বলি যে আমি একটা ক্লোজ কন্টেনার নিয়েছি যার কিছুটা পোর্শন হচ্ছে তুমি জাস্ট একটা লিকুইড নিয়েছো, ধরো জলকে নিয়েছো, ঠিক আছে? তারপরে এবারে এই লিকুইড মলিকুলকে একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে ভেপোরাইজ করা, ঠিক আছে? কারণ ভেপোরাইজ করলে প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল হয়, সেই জন্য লিকুইড ভেপার ফেজে চলে যেতে চায়। তাহলে লিকুইড মলিকুলগুলো ভেপার ফেজে যাচ্ছে, কিন্তু এবারে ভেপার ফেজে মলিকুলের সংখ্যা যখন বেশ কিছুটা বেশি হয়ে গেল, তখন ভেপার কি করছে, সে কনডেন্স করে আবার লিকুইড ফেজে ফিরে আসছে। তাহলে কি হলো দেখো, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে লিকুইড ফেজ থেকে মলিকুলগুলো ভেপার ফেজে যাচ্ছে, আবার ভেপার ফেজের মলিকুলগুলো কনডেন্স করে লিকুইড ফেজে ফিরে আসছে। তাহলে এই দুটো প্রসেস চলছে। এবারে এমন একটা সিচুয়েশন হয় যখন এই যে দুটো অপোজিং প্রসেস, অর্থাৎ যে রেটে লিকুইডটা ভেপার ফেজে যাচ্ছে ঠিক একই রেটে ভেপারটা লিকুইড ফেজে ফিরে আসছে, অর্থাৎ একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হচ্ছে। যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়ে গেল, তখন ভেপার ফেজে যে প্রেসারটা তাকেই বলা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সিম্পলি ভেপার প্রেসার। তাহলে কি বললাম দেখো, যেটা বলা হচ্ছে লিকুইড হ্যাজ এ স্পন্টেনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ। We take a liquid in a closed container and the container is partially filled. Molecules will go from liquid phase to vapor phase. The molecules of the vapor phase can condense and come into the liquid phase. ঠিক আছে? তাহলে দেখো molecules will go from liquid phase to vapor phase, মলিকুলগুলো লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যাচ্ছে। আবার molecules of the vapor phase can condense and come into the liquid phase, আবার ভেপার ফেজের মলিকুলগুলো কনডেন্স করে লিকুইড ফেজে ফিরে আসছে। But at a particular temperature, when a rate of these two opposing processes become equal, then an equilibrium will be established. At this equilibrium, pressure in the vapor phase above the liquid is called the saturated vapor pressure or simply the vapor pressure. তাহলে এইটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সিম্পলি দ্য ভেপার প্রেসার। তাহলে ভেপার প্রেসার জিনিসটা কি বুঝতে পারলে? ভেপার প্রেসার কাকে বলা হচ্ছে, পরিষ্কার? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। আর এই যে ভেপোরাইজেশন প্রসেসটা, সেই প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল বা এনার্জেটিক্যালি আনফেভারেবল। আচ্ছা, এন্ট্রপিক্যালি ফেভারেবল কেন? মানে এন্ট্রপিক্যালি ফেভারেবল মানে যেখানে এন্ট্রপি বেড়ে গেছে, যেটা আগের দিনও আলোচনা করেছিলাম, সেগুলো এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে দেখো লিকুইড থেকে যদি গ্যাসে যায় তাহলে কি হয়, বা ভেপার ফেজে যায়, তাহলে গ্যাস মলিকুলগুলো আরো র্যান্ডাম ক্যাটেগরিতে মুভ করতে পারে। তাহলে লিকুইড ফেজে যেখানে মলিকুলগুলোর মোশনগুলো রেস্ট্রিক্টেড, সেগুলো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপারে যদি যায়, তাহলে র্যান্ডামনেস বা ক্যাওয়াসনেস বাড়ে বলে এন্ট্রপিটা বাড়ে, সেই জন্য ভেপোরাইজেশন প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল। আচ্ছা, আবার দেখো লিকুইডের মধ্যে মলিকুলগুলোর মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন থাকে, সেই জন্য তারা লিকুইড, কিন্তু ভেপার ফেজে সেই স্ট্রং অ্যাট্রাকশনটা থাকছে না। তাহলে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যেতে গেলে ইউজুয়ালি তোমায় কি করতে হতে পারে, একটুখানি হিট দেওয়ার দরকার পড়ে, কারণ লিকুইড থেকে ভেপার ফেজে যাওয়া এই প্রসেসটা অ্যাকচুয়ালি কিন্তু এন্ডোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক নয়। কারণ লিকুইডে মলিকুলগুলো বেশি স্টেবিলিটির মধ্যে থাকে, তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার। সেখান থেকে যখন ভেপার ফেজে তুমি নিয়ে যাচ্ছ,
ভেপারে কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা নেয়, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা ওভারকাম করে ভেপার পেজে নিয়ে যেতে হয়। সেই জন্য ইউজুয়ালি তোমাকে একটু টেম্পারেচার দিতে হয়, অর্থাৎ ভেপোরাইজেশন প্রসেসটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক, অর্থাৎ এনার্জেটিক্যালি আনফেভারেবল। তো এই কথাটা বুঝতে পারে যে ভেপোরাইজেশন প্রসেসটা কেন এন্ট্রপিক্যালি ফেভারেবল বাট এনার্জেটিক্যালি আনফেভারেবল, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করবে। তাহলে কেন ভেপোরাইজেশন প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল এবং এনার্জেটিক্যালি আনফেভারেবল বুঝতে পারলে তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো, আমি আগের দিনে এই কথাগুলো বলেছি এই সলিউশনের কনটেক্সটে, যে ডেল্টা জি তো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এবারে ডেল্টা জিটা তো সামান্য নেগেটিভ হতে হবে, তবে তো প্রসেসটা স্পন্টিনিয়াস হবে। এবার ডেল্টা জি যে নেগেটিভ হবে, মজাটা দেখো যে ডেল্টা এইচ কিন্তু পজিটিভ আর ডেল্টা এস ও পজিটিভ। তাহলে ডেল্টা এস যদি পজিটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এস এ চাইবে কি যে ডেল্টা জিটা নেগেটিভ হোক, আর ডেল্টা এইচ চাইবে ডেল্টা জিটা পজিটিভ হোক। তাহলে ওভারঅল ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয় তাহলে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডের থেকে বেশি হতে হবে। তাহলে ইফ টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড গ্রেটার দ্যান ডেল্টা এইচ দেন অনলি ডেল্টা কি লেস দ্যান জিরো, এবং তখন প্রসেসটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। তাহলে প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হতে গেলে ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, কিন্তু ডেল্টা এইচ পজিটিভ, সে ডেল্টা জিকে পজিটিভ করতে চায়, আর ডেল্টা এস পজিটিভ, তার আগে মাইনাস টিতে যেহেতু আছে, তার ডেল্টা এস ডেল্টা জিকে নেগেটিভ করতে চায়, কিন্তু যদি টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড থেকে বেশি হয় তার ডেল্টা জিটা নেগেটিভ হবে, এবং তখনই ভেপোরাইজেশন প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে বেশি কখন হবে? টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে বেশি হবে তখনই যখন টেম্পারেচারটা হাই হবে। ডেল্টা এস তো পজিটিভ, তাহলে টেম্পারেচার যদি বাড়ানো হয় তবেই টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে বেশি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার টেন্ডেন্সি অফ ভেপোরাইজেশন ইনক্রিজেস অ্যান্ড হেন্স ভেপার প্রেশার ইনক্রিজেস। তা টেম্পারেচার বাড়ালে হচ্ছে ভেপার প্রেশারটা তোমার ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে টেম্পারেচার বাড়ালে কেন ভেপার প্রেশার ইনক্রিজ করবে বুঝতে পারা গেল, যে ভেপোরাইজেশন প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, আর গিভস এনার্জিটা তোমার আলটিমেটলি নেগেটিভ হতে হবে। তাহলে এখানে মাইনাস টি ডেল্টা এস এই যে টার্মটা, এই টার্মটাকে বাড়ানোর জন্য তোমাকে টেম্পারেচারটাকে বাড়াতে হবে। তা টেম্পারেচার যত বাড়াবে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড তত বাড়বে, ডেল্টা কি তত নেগেটিভ হবে, ভেপোরাইজেশন প্রসেসটা তত স্পন্টিনিয়াস হবে, অর্থাৎ তত বেশি লিকুইড ভেপার ফেজে চলে যেতে চাইবে, এবং তার মতো করে যে ভেপার প্রেশারটা ইনক্রিজ করবে। সেটাই লেখা হচ্ছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার টেন্ডেন্সি অফ ভেপোরাইজেশন ইনক্রিজেস অ্যান্ড হেন্স ভেপার প্রেশার ইনক্রিজেস। ঠিক আছে, হলো? হ্যাঁ আচ্ছা, এবারে এবারে তুমি টেম্পারেচার বাড়িয়ে 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 যখন এই ভেপার প্রেশার বা স্যাচুরেটেড ভেপার প্রেশারটা না এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে, এক্সটার্নাল প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার তার সঙ্গে যখন সমান হয়ে যাবে তখনই না লিকুইডটা বয়েল করে। এই যে লিকুইড যে বয়েল করে, হ্যাঁ, লিকুইডটা ফোটে কখন, তরলটা ফুটবে কখন? ফুটবে হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে তোমার ভেপোরাইজেশন হওয়ার টেন্ডেন্সিতে বাড়ে বা ভেপার প্রেশারটা বাড়ে। এবার টেম্পারেচার বাড়িয়ে 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 এমন হলো যখন ভেপার প্রেশারটা তোমার এক্সটার্নাল যে প্রেশার তার সঙ্গে সমান হয়ে গেল, তখন লিকুইডটা বয়েল করছে, এবং যে টেম্পারেচারে এই ভেপার প্রেশারটা এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে গেল সেই টেম্পারেচারটাই হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট অফ দ্য লিকুইড। তাহলে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার হোয়েন vapor pressure becomes equal to external pressure, then the liquid boils. This temperature is known as the boiling point of the liquid. ধরো যদি আমি বলি যে A is more volatile than B, তার মানে হচ্ছে এর হায়ার ভেপার প্রেশার আছে দেন B, অর্থাৎ এর লোয়ার বয়েলিং পয়েন্ট দেন B। মানে যার ইউজুয়ালি ভেপার প্রেশারটা বেশি তার ক্ষেত্রে কি হয়, অল্প টেম্পারেচার বাড়ালেই হচ্ছে ভেপার প্রেশার এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে, তা তার বয়েলিং পয়েন্টটা কম হবে। আর যার ভেপার প্রেশারটা কম অর্থাৎ যে লেস ভোলাটাইল, তার ক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়ে 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 ভেপার প্রেশারটা এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হতে গেলে তোমার বেশি টেম্পারেচার বাড়াতে হবে, তার বয়েলিং পয়েন্টটা কিন্তু তোমার বেশি হয়ে যাবে। কি বললাম দেখো, যে বেশি ভোলাটাইল তার ভেপার প্রেশার ইটসেলফ বেশি, সেটা তার বয়েলিং পয়েন্ট কম হবে। আর যে লেস ভোলাটাইল তার ভেপার প্রেশার হচ্ছে ইটসেলফ কম, তার ক্ষেত্রে অনেক বেশি টেম্পারেচার বাড়াতে হবে ভেপারাইজ করার জন্য, সেখানে বয়েলিং পয়েন্টটা বেশি হবে।
তাহলে এই জায়গাটা বুঝতে পারা গেল। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমি কি বললাম, ভেপার প্রেসারের ডেফিনেশন বললাম, ভেপার প্রেসার সংক্রান্ত এনার্জেটিক্সটাকে বলা হলো। এবার টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেসার কেন বাড়ছে সেটা আমি বললাম। আর ভেপার প্রেসারের সঙ্গে বয়লিং পয়েন্টের যে একটা ইনভার্স রিলেশন আছে সেটা আমি বুঝতে পারছি। যার ভেপার প্রেসার বেশি তার বয়লিং পয়েন্ট কম, তার ভেপার প্রেসার কম তার বয়লিং পয়েন্টটা বেশি। এটা আচ্ছা, এবারে এইখানে যে আলোচনাটা করা হলো, এইখানে আমি যে লিকুইডটাকে নিয়েছি, এই লিকুইডটা আমি কেমন লিকুইড বলে দিই, ধরে নাও এটা একটা পিওর লিকুইড। হ্যাঁ, ধরো শুধু জল আছে। এবারে কোশ্চেনটা হচ্ছে যে যদি আমি ওটাকে পিওর লিকুইড না হয়ে ওখানে কোনো একটা সলিউট অ্যাড করি, এবং যে সলিউটটা হচ্ছে নন ভোলাটাইল, তাহলে কি হবে? তাহলে নেক্সট আমি যেটা দেখতে চাইছি যে ভেপার প্রেসার অফ এ ভোলাটাইল সলভ ইন প্রেজেন্স অফ এ নন ভোলাটাইল সলিউট। মানে নন ভোলাটাইল মানে হচ্ছে ধরো তুমি জলেতে ইউরিয়া বা সুক্রোজ বা সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি মেশাচ্ছ। এবারে সোডিয়াম ক্লোরাইড বা সুক্রোজ বা ইউরিয়া তারা কিন্তু ভেপোরাইজ হয় না, তাই তো? তাহলে জলটা হচ্ছে তোমার ভোলাটাইল, যে ভেপার ফেজে যায়, কিন্তু জলে থেকে ইম্পিউরিটিটা অ্যাড করছি, সেটা হতে পারে ইউরিয়া, হতে পারে সুক্রোজ বা যে কোনো একটা সল, সে কিন্তু ভেপার ফেজে যায় না, তাহলে অর্থাৎ সে হলো নন ভোলাটাইল সলিউট। তার মানে আমি দেখতে চাইছি একটা ভোলাটাইল সলভেন্ট, সেখানে যদি একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয় তাহলে ভেপার প্রেসারটা কি হবে, ঠিক আছে? তাহলে যেটা ইউজুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ভেপার প্রেসারটা কমে যায়। তাহলে ভেপার প্রেসার অফ এ ভোলাটাইল সলভেন্ট রিডিউসেস ইন প্রেজেন্স অফ এ নন ভোলাটাইল সলিউট। তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন, যে ভেপার প্রেসার অফ এ ভোলাটাইল সলভেন্ট রিডিউসেস ইন প্রেজেন্স অফ এ নন ভোলাটাইল সলিউট। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই কথাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে একটা ভোলাটাইল সলভেন্ট আছে, সেখানে যদি একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করি তাহলে ভেপার প্রেসারটা কমছে কেন। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। ধরো জলেতে তুমি ধরো সোডিয়াম ক্লোরাইড তুমি মিশিয়েছো, ধরো সোডিয়াম ক্লোরাইড মিশিয়েছো, সোডিয়াম ক্লোরাইড তো ভেপার ফেজে যেতে চায় না। তাহলে এবারে যেটা কথা হচ্ছে যে জলে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করলো কেন। আগের দিনে আমি আলোচনা করেছি জলে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করে দেয় একটা সলভেশন বা হাইড্রেশনের জন্য। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থেকে যে Na+ এবং Cl- পাচ্ছ, সে জল দিয়ে হাইড্রেটেড হচ্ছে বা সলভেটেড হচ্ছে, বা Cl- জল দিয়ে হাইড্রেটেড বা সলভেটেড হচ্ছে। তাহলে হাইড্রেটেড বা সলভেটেড হচ্ছে মানে একটা ফেভারেবল অ্যাট্রাকশন হচ্ছে, তাই তো? তাহলে যখনই সোডিয়াম ক্লোরাইড তুমি জলেতে দিলে তখন Na+ এবং Cl- থেকে জলে একটা ফেভারেবল অ্যাট্রাকশন হচ্ছে। এবারে মজাটা দেখো, যে জল সে ভেপার ফেজে যেতে চায়। এবারে জল যদি একা একা থাকতো তাহলে তার ভেপার ফেজে যাওয়া সুবিধে, নাকি সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলে তার ভেপার ফেজে যাওয়া সুবিধে? সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলে কি হচ্ছে বললাম, যে Na+ সে জলের সঙ্গে অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, Cl- তার জলের সঙ্গে অ্যাট্রাকশন হচ্ছে, একটা সলভেশন বা হাইড্রেশন করে ফেলছে। তাহলে এবারে কথাটা হচ্ছে Na+ বা Cl- বা সোডিয়াম ক্লোরাইড অ্যাজ এ হোল সে তো ভেপার ফেজে যেতে চায় না, সে নিচেই পুরো থাকতে চায়, অর্থাৎ সলিউশনের মধ্যে বা লিকুইড ফেজেই পুরো থাকতে চায়। সে বলছে আমি যাবই না, Na+ Cl- বা NaCl বা ইউরিয়া বা সুক্রোজ, সে বলছে আমি কোনো রকম ভাবে ভেপার ফেজে যাব না। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে ও কি করছে, জলকে টেনেও রেখে দিচ্ছে, যে জল যে একা একা থাকলে সে যে ভেপার ফেজে যেত সেটাও যেতে পারছে না। তার কারণটা হচ্ছে যে তোমার ওই Na+ সেটা জল দিয়ে হাইড্রেটেড হয়ে গেছে, বা Cl- জল দিয়ে হাইড্রেটেড হয়ে গেছে। তাহলে Na+ Cl- কিন্তু নিজে গেলই না, সে আবার জলকে যেতেও দিচ্ছে না। তাহলে ওভারঅল কি হবে, ভেপার প্রেসারটা কমে যাবে। বুঝতে পারলে যে একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করলে কেন ভেপার প্রেসারটা কমে যাচ্ছে, এর কারণটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ধর এই যেমন ধর আমি সৌর্যার কথা বলছি, সৌর্যার হয়তো পাহাড় বেড়াতে খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? সৌর্যার হচ্ছে পাহাড় বেড়াতে খেতে খুব ভালো লাগে। তাহলে ওকে যদি ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দেওয়া হতো, ও ঘন ঘন পাহাড় বেড়াতে খেত। এবার ওর সাথে ওর দিদির খুব ভালো বন্ধুত্ব আছে, মানে একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে, মানে তারা বেশ সলভেল আর কি, মানে একে অপরের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে। আর ওর দিদি হচ্ছে এত গত, ওর দিদি হচ্ছে কোথাও যেতে চায় না, সে পাহাড়ে যেতে চায় না, ঠিক আছে? এবারে দেখো, ওর দিদির সাথে সৌর্যার বন্ধুত্ব ভীষণ স্ট্রং। সৌর্যা যদি একা থাকতো সে ঘন ঘন পাহাড়ে বেড়াতে যেত। হ্যাঁ, এবারে ওর দিদির প্রেজেন্সের জন্য সৌর্যার পাহাড়ে বেড়াতে যাওয়াটা বাড়বে না কমবে, কি মনে হয়? সৌর্যা কি হবে? কমবে।
কমবে। এখানেও এক্স্যাক্টলি সেই সিচুয়েশন হচ্ছে। সলিউট তো ধরি, সলিউট তো নন ভোলাটাইল, সে তো ভেপার ফেজে যাবে না। তাহলে এবারে সলভেন্ট ভেপার ফেজে যায়, কিন্তু যদি সলভেন্ট আর সলিউট তাদের মধ্যে স্ট্রং ইন্টারাকশন যদি করে থাকে, সলিউশন তৈরি করছে মানে তাই হচ্ছে। তাহলে অবভিয়াসলি সলভেন্ট একা করে যতটা যেতে পারতো ততটাও যেতে পারবে না, এবং কনসিকুয়েন্টলি ভেপার প্রেশারটা কমে যাবে। সেটাই লেখা হয়েছে যে ভেপার প্রেশার অফ এ ভোলাটাইল সলভেন্ট রিডিউসেস ইন প্রেজেন্স অফ এ নন ভোলাটাইল সলিউট। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে কমে তো যাবে, কিন্তু কমে কত হবে, এই কমে কত হবে সেটাই হচ্ছে রাউলস ল। রাউলস ল বলছে একটা পার্টিকুলার টেম্পারেচার ভেপার প্রেশার অফ এ সলভেন্ট ইন প্রেজেন্স অফ এ সলিউট ইজ গিভেন বাই পি ইকুয়াল টু x1 ইন্টু পি স্টার। যেখানে দেখো পি স্টারটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট, মানে সলভেন্টে যদি একা থাকতো তাহলে তার ভেপার প্রেশার। পিটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, সলিউশনে সলভেন্টের ভেপার প্রেশার। x1টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন। এই যে ইকুয়েশনটা লেখা হলো পি ইকুয়াল টু x1 ইন্টু পি স্টার, সেটাই হচ্ছে তোমার রাউলস ল। দিস ইজ দ্য রাউলস ল। তার মানে একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করে ভেপার প্রেশার কমে যায়। তাহলে এবার সলিউশনে ভেপার প্রেশারটা কি হলো, সেইটা হচ্ছে x1 ইন্টু পি স্টার, অর্থাৎ পিওর সলভেন্টে যে ভেপার প্রেশার হতো মাল্টিপ্লাইড বাই ইটস মোল ফ্র্যাকশন, মানে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন। তাহলে এইটা হচ্ছে রাউলস ল। বোঝা গেল রাউলস লটা? ঠিক আছে, আচ্ছা। আর এবারে দেখো মোল ফ্র্যাকশনটা তো 0 থেকে 1 এর মধ্যে হয়, মানে মোল ফ্র্যাকশন তো একটা ফ্র্যাকশন, সেটা 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এই ইকুয়েশনে পিটা কি হবে, লেস দেন পি স্টার হয়ে যাবে। তাহলে x1টা যদি 1 এর থেকে কম হয়, 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে পরিষ্কার পিটা লেস দেন পি স্টার হয়ে যাচ্ছে। এটা তার মানে এই যে ভেপার প্রেশারটা দেখো কমে যাচ্ছে, সেই ইকুয়েশন থেকে তুমি পরিষ্কার বুঝতে পারলে। আর এবারে এটা যদি পিওর সলভেন্ট তুমি নাও, পিওর সলভেন্ট মানে কি, তার মোল ফ্র্যাকশন কত, 1 হবে। তাহলে পিওর সলভেন্টে তার মোল ফ্র্যাকশন 1 হয়ে যাচ্ছে, তখন যে প্রেসারটা ক্ষেত্রে পি স্টার, এই যে পি স্টারটাকে লিখেছিলেন না ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট, তাহলে কোথা থেকে পেলে এই ইকুয়েশনে যখন তোমার x1 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তোমার একটা পিওর সলভেন্ট, তখন ভেপার প্রেসার পিটা হচ্ছে পি স্টারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, হলো। তাহলে এবারে দেখো আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি যে একটা বাইনারি সলিউশন যদি কনসিডার করো, মানে যে সলিউশনে শুধুমাত্র সলভেন্ট এবং সলিউট আছে, বাইনারি সলিউশনে মোল ফ্র্যাকশন গুলো যোগফল 1 হয়, x1 প্লাস x2 1 হয়। তাহলে x1টাকে তুমি 1 মাইনাস x2 এইরকম ভাবে লিখে দাও। তাহলে এবারে এই রাউলস লতে পিটা হচ্ছে x1 ইন্টু পি স্টার, x1 এর জায়গায় তুমি 1 মাইনাস x2 লিখে দাও, তাহলে পিটা হয়ে গেল 1 মাইনাস x2 ইন্টু পি স্টার, বা এটাকে গুণ করে দিলে পি ইকুয়াল টু পি স্টার মানে x2 ইন্টু পি স্টার। তাহলে দেখো এই যে পার্টিকুলার কেসে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, যদি x2 ইকুয়াল টু 0 করো, x2 ইকুয়াল টু 0 মানে কি সলিউট তার মোল ফ্র্যাকশনটা 0, তার মানে পুরোটাই সলভেন্ট আছে, তখন কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার। হ্যাঁ, একটা আওয়াজ হচ্ছে, মানে কেটে যাচ্ছে নাকি সেটাই বুঝতে পারছি না। সুমনা আছিস? সুমনার ফোন কেটে যাচ্ছে নাকি? আচ্ছা, দাঁড়া, কেটে আওয়াজ হচ্ছে, নেটটা আবার গন্ডগোল কিছু দেখে দেখে। আচ্ছা দেখো, হ্যাঁ যেটা বলছে যখন হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন, মানে 2 সাফিক্সটা বলেছিলাম সলিউটের জন্য, সলিউটের মোল ফ্র্যাকশন 0 মানে কি সলভেন্টের মোল ফ্র্যাকশন 1, সেটা পিওর সলভেন্ট রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে দেখো x2 ইকুয়াল টু 0 করলে p ইকুয়াল টু পি স্টার হবে অ্যাজ ইউজুয়াল, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে p ইকুয়াল টু পি স্টার মাইনাস x2 ইন্টু পি স্টার, তাহলে দেখো y অ্যাক্সিস বরাবর p এবং x অ্যাক্সিস বরাবর x2 যদি প্লট করে এটাকে স্ট্রেট লাইন দেবে, যার ইন্টারসেপ্ট হচ্ছে পি স্টার আর স্লোপটা হচ্ছে কত, মাইনাস পি স্টার। তাহলে কি হচ্ছে দেখো তুমি, তাহলে এইটা আমি ছবিটাকে পরে আঁকছি। তাহলে এবারে দেখো এখানে যদি তুমি পি স্টার মাইনাস পি বাই পি স্টার করো, তাহলে দেখো পিওর সলভেন্টের ভেপার প্রেশার পি স্টার, সলিউশনের
ভেপার প্রেশার হচ্ছে পি, তাহলে পি স্টার মাইনাস পি বাই পি স্টার মানে একেবারে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে অরিজিনালি ভেপার প্রেশার পি স্টার ছিল, এখন ভেপার প্রেশারটা সলিউশনে হয়ে গেল পি, তাহলে পি স্টার মাইনাস পিটা হচ্ছে ভেপার প্রেশারটা কতখানি কমলো তাকে পি স্টার দিয়ে ভাগ করে দেওয়া মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হলো। ঠিক আছে, সেটা যদি করো তাহলে কি হবে, পি স্টার মাইনাস পি এর জায়গায় এক্স ওয়ান ইন্টু পি স্টার বসিয়ে দাও বাই পি স্টার। তাহলে এবারে পি স্টারটা উপরে কমন নিয়ে নিয়ে যদি কেটে দাও তাহলে পড়ে থাকে ওয়ান মাইনাস এক্স ওয়ান, এটা এক্স টুর সঙ্গে সমান হয়ে গেল। তার মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা সেইটা দেখো এই পি স্টার মাইনাস পি বাই পি স্টার সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন এক্স টুর সঙ্গে সমান। আমি পরে দেখবো দিস ইজ হচ্ছে ওয়ান অফ দ্য কলিগেটিভ প্রপার্টিজ। আমরা কলিগেটিভ প্রপার্টিজ বলে 4টে কলিগেটিভ প্রপার্টিজ পড়তে হবে, তাহলে এই রাউলস ল থেকে তুমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা পেয়ে যাচ্ছে এবং সেটা কি দাঁড়াচ্ছে পি স্টার মাইনাস পি বা পি স্টার হচ্ছে এক্স টু হচ্ছে। আচ্ছা এবারে ছবিতে দেখো, যেটা আমি ছবিটা বলছিলাম, যেটা আমি যার জন্য আমি এক্সপ্রেশনগুলো লিখে রেখেছি দেখো। আচ্ছা এই বাইনারি সলিউশনের না ছবি আঁকার সময় এই রকম ভাবে ছবিটা আঁকতে হয়। প্রথমে না এরকম একটা বক্সের মতো করে নেবে। আর এই পার্টিকুলার যে কেস সিচুয়েশনটাকে কনসিডার করে যখন টেম্পারেচারটা ফিক্সড, কারণ আমি ভেপার প্রেশার নিয়ে যখন কথাবার্তা বলছি টেম্পারেচারটা ফিক্স রেখে দেওয়া হয়েছে, রাউলস ল যখন কথাবার্তা বলছি টেম্পারেচার ফিক্স রেখে দেওয়া হয়েছে, টিটাকে ফিক্স লিখলাম। আচ্ছা এবারে এক্স অ্যাক্সিসটা ভালো করে খেয়াল করো, এই যে পোর্শনটা এবং এই যে পোর্শনটা, এদিকটা ধরে নাও তোমার পিওর সলভেন্ট আছে, যেখানে সলভেন্টের মোল ফ্র্যাকশন এক্স ওয়ান ইকুয়াল টু 1, সলিডের মোল ফ্র্যাকশন হচ্ছে 0। আর এই দিকের এক্সট্রিমতে পিওর সলিউট আছে, যেখানে এক্স ওয়ান অর্থাৎ সলভেন্টের মোল ফ্র্যাকশনটা হচ্ছে 0 এবং সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে 1। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে এক্স টু বাড়ছে আর ডান দিক থেকে বাঁ দিক হচ্ছে এক্স ওয়ান বাড়ছে। তুমি তাহলে এই যেভাবে আমরা ইউজুয়ালি ছবি আঁকতে অভ্যস্ত, তখন ধরো এইটাকে অরিজিন ভেবে এই দিকে হচ্ছে তোমার এক্স টু বাড়ছে আর এইদিকে প্রেশার বাড়ছে, তার যদি ছবি আঁকি তাহলে ছবিটা কেমন দেখতে হবে দেখো, সেইটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আসবে পি ইকুয়াল টু পি স্টার মাইনাস এক্স টু ইন্টু পি স্টার, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টে পি স্টার হয়ে যাচ্ছে, মানে এক্স টু যখন 0 তখন সেটা হয়ে যাবে পি স্টার। দেখো যখন এক্স টু ইকুয়াল টু 0 তখন ভ্যালুটা হচ্ছে পি স্টার, আর যখন তোমার এক্স টু ইকুয়াল টু 1, এক্স টু ইকুয়াল টু 1 হয়ে গেলে পিটা হয়ে যাবে পি স্টার মাইনাস পি স্টার অর্থাৎ 0 হয়ে যাবে। এটা তোমার 0 হয়ে যাচ্ছে, কারণ দেখো মানে এক্স ইকুয়াল টু 1 মানে কি শুধুমাত্র সলিউট আছে, আর সলিউট তো নন ভোলাটাইল বলে দিয়েছে। তো সলিউট যদি নন ভোলাটাইল বলে দেয় তাহলে কি হবে, তার করসপন্ডিং ছবিটা হচ্ছে এইখানে গিয়ে 0 হবে। তাহলে তুমি যদি ভেপার প্রেশার ভার্সেস মোল ফ্র্যাকশন প্লট করো তাহলে ছবিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে। তাহলে খেয়াল করো যখন এক্স ওয়ানটা 1 এক্স টুটা 0 অর্থাৎ পিওর সলভেন্ট রিপ্রেজেন্ট করছে তার ভেপার প্রেশারটা পিসটা, যখন এক্স ওয়ানটা 0 এক্স টু ইকুয়াল টু 1 অর্থাৎ কোনো সলভেন্ট নেই পুরোটাই সলিউট, সলিউট বিং নন ভোলাটাইল ভেপার প্রেশারটা 0 হতে হবে। আর এক্স টু বাড়ার সাথে সাথে ভেপার প্রেশারটা এইরকম ভাবে তোমার স্ট্রেট লাইনে কমবে বা লিনিয়ারলি তোমার কমবে, এবং লিনিয়ারলি যে কমছে সেটা তুমি এই যে ইকুয়েশনটা যে পি ইকুয়াল টু পি স্টার মানে এক্স ইন্টু পি স্টার সেই ইকুয়েশন থেকে পরিষ্কারভাবে দেখে নিতে পারছো। ঠিক আছে, দেখো যে ছবিটা পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। তাহলে তাহলে আমি কি বললাম, প্রথম যে কথাটা বললাম ভালো করে বোঝালাম যে একটা নন ভোলাটাইল সলিউট যদি একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করা হয় তাহলে ভেপার প্রেশারটা কমে যায়। এবারে ভেপার প্রেশারটা কতখানি কমছে সেইটা কোয়ান্টিটেটিভলি যে ল দিয়ে ঠিক হয় সেটা হচ্ছে রাউলস ল। সেটা কি বলছে, আর কনস্ট্যান্ট টেম্পারেচার সলিউশনে ভেপার প্রেশারটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন ইনটু পিওর সলভেন্টের ভেপার প্রেশার এইটা, এবং পরিষ্কার পিটা লেস দেন পি স্টার হচ্ছে। হ্যাঁ, এবং এইখান থেকে তুমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা পেলে যেটা হচ্ছে পি স্টার মাইনাস পি বাই পি স্টার, যেটা বেসিক্যালি এক্স টুর সঙ্গে সমান হচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য কলিগেটিভ প্রপার্টি। এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে দেখলাম, যদি ভেপার প্রেশারটাকে তুমি জাস্ট কম্পোজিশন তার রেসপেক্টে প্লট করো তাহলে এই বাঁ দিক থেকে পিওর সলভেন্ট ডান দিক থেকে পিওর সলিড, তাহলে ওভারঅল ছবিটা তোমার এরকম দেখতে পাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবারে এই যে তুমি এটাকে করলে যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ধরো পি স্টার মাইনাস পি বাই পি স্টার ইকুয়াল টু এক্স টু, এই ইকুয়েশনটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে মোলার মাস ডিটারমিনেশনের জন্য। মানে সলভেন্ট বা সলিউটের মোলার মাস বা মলিকুলার ওয়েট যদি তুমি ডিটারমাইন করতে চাও, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার তোমাকে হেল্প করবে। আচ্ছা, তার জন্য আমি এই ইকুয়েশনটাকে এখানে অন্যরকম ভাবে লিখে নিচ্ছি। দেখো এক্স টুটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশন, তো সেটা কি হবে, সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, অর্থাৎ N2 বাই N1 প্লাস N2।
আচ্ছা, এবারে ধরো আমি একটা এম মোলাল সলিউশন নিয়েছি, তাহলে এম মোলাল সলিউশন মানে কি? মানে 1 কেজি সলভেন্টে এম মোল সলিউট আছে। তাহলে দেখো এই সলিউটের নাম্বার আমরা N2 এর জায়গায় এম বসিয়ে দিলাম, এখানে N2 এর জায়গায় এম বসিয়ে দিলাম। আর সলভেন্টটা নিয়েছি 1 কেজি, 1 কেজি মানে কত মোল? তাহলে 1 কেজিকে ভাগ করতে হবে সলভেন্টের মোলার মাস দিয়ে, তাহলে 1/m1। তাহলে ইউনিটগুলো কেটে কুটে গিয়ে কি হলো না, এক্সট্রাটা হয়ে গেল স্মল এম ডিভাইডেড বাই 1/m1 প্লাস এম। তাহলে যদি একটা এম মোলাল সলিউশন নাও, তাহলে মোল ফ্র্যাকশনটা দাঁড়াচ্ছে তোমার এই যে কত মোলাল, সেই এমটা হলো ডিভাইডেড বাই 1/m1 প্লাস এম। তা দেখো x2 কে যে এইরকম ভাবে লেখা যায় সেটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো, পরিষ্কার তো, করার অসুবিধা নেই তো সুমনা? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে দেখো এই যে ইকুয়েশনটা আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেখানে থেকে আমি বসিয়ে দিলাম। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা কি হলো, যেটা হলো তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পি স্টার মাইনাস পি বাই পি স্টার, সেটা হয়ে গেল m/1/m1 প্লাস m, যেখানে এমটা হচ্ছে মোলারিটি অফ দ্য সলিউশন আর m1 হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট। আচ্ছা, এবারে ইফ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন সলিউশন ইজ নোন, অর্থাৎ এমটা যদি জানা থাকে, then we can determine the molar mass of the solvent from the measured value of relative lowering of vapor pressure. রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হচ্ছে এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, মানে পি স্টার এগুলো বের করা যায়, অর্থাৎ পি স্টার মাইনাস পি বাই পি স্টার তুমি বেসিক্যালি জানো। এবারে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনটা যদি তোমার জানা থাকে, কত মোলাল সলিউশন যদি তোমার জানা থাকে, তাহলে এমটাও তোমার জানা, তাহলে ইকুয়েশনে শুধু ক্যাপিটাল M1টা আননোন, ক্যাপিটাল M1টা হচ্ছে তোমার মোলার মাস অফ দ্য সলভেন্ট। হ্যাঁ, সেটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারছো। তাহলে ইফ M1 ইজ নোন, উল্টো দিকে যদি সলভেন্টটা তোমায় বলে দেওয়া থাকে, M1টা যদি জানা থাকে, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার থেকে আমি এমটাকে বের করতে পারবো, মোলালিটি অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দ্য সলিড ইন সলিউশন সেটাকে বের করতে পারবো। এবারে মোলালিটিটা কি? মোলালিটিটা হচ্ছে তোমার বেসিক্যালি কত মোল সলভেন্ট তোমার ডিজলভ ছিল, কত মোল সলিউট ডিজলভ ছিল 1 কেজি সলভেন্টে। তাহলে এই এমটাকে তুমি লিখতে পারবে যে কতটা পরিমাণ সলিউট তুমি নিয়েছো, তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করবে। এখানে W2 হচ্ছে তোমার, W2 যেটা আমি লিখেছি সেটা হচ্ছে মাস অফ দ্য সলিউট টেকেন, আর M2 হচ্ছে মোলার মাস অফ দ্য সলিউট। তাহলে স্মল এম যেটা, স্মল এমটা বেসিক্যালি একটা এম মোলার সলিউশনের জন্য হচ্ছে তার নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট। তার নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট হচ্ছে সলিড তুমি কতটা পরিমাণ নিয়েছো, তাকে তাকে মোলার মাস দিয়ে ভাগ করতে হবে, এবং সেইখান থেকে তুমি দেখো এই মানে সলিউটের মোলার মাসও বের করতে পারবে। তাহলে দেখো, তাহলে এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এটা তোমাকে হেল্প করছে মোলার মাস অফ দ্য সলভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সলিউট বের করার জন্য। তাহলে আমি কি দেখতে পেলাম, রাউস ল থেকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পি স্টার মাইনাস পি বাই পি স্টার হচ্ছে x2 হয়ে গেছে, এইটা পি স্টার মাইনাস পি বাই পি স্টার মাইনাস পি বাই পি স্টার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার সেটা x2 হয়ে গেছে। x2টাকে m/1 প্লাস m1 প্লাস m এরকম ভাবে লিখতে পারি, যেটা m মোলাল সলিউশন দিই। এবার এই ইকুয়েশনে কত মোলাল সলিউশন যদি জানা থাকে, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা মেপে নিয়ে তুমি m1 অর্থাৎ মোলার মাস অফ দ্য সলভেন্ট বের করে ফেলতে পারবে। আবার উল্টো দিকে যদি সলভেন্টের মোলার মাস জানা থাকে, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তার মেজার ভ্যালু থেকে স্মল এম যেটা মোলারিটি অফ দ্য সলিউশন বের করে ফেলতে পারবে। এবারে সেই মোলালিটি সেটা অ্যাকচুয়ালি কি না, সলিউট কতটা পরিমাণ নিয়েছে ডিভাইডেড বাই সলিউটের মোলার মাস, সেটা হচ্ছে স্মল এম এইটা। সেইখান থেকে তুমি এখানে M2টাকে বের করে ফেলতে পারছো, অর্থাৎ মোলার মাস অফ দ্য সলিউটও কিন্তু এখান থেকে বের করে নিতে পারো, মোলার মাস অফ দ্য সলিউটও তুমি এখান থেকে বের করে নিতে পারছো। না, এটা তো সরি, এটা হচ্ছে সলিউট বলা উচিত, মানে মানে এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সলিউট লেখা উচিত, মোলার মাস অফ দ্য সলিউট। মানে সলভেন্ট তো আমি আগেই বলে দিয়েছি M1 যেটা, মোলার মাস অফ দ্য সলভেন্ট আমি বের করতে পারছি, এট দ্য সেম টাইম M2 বের করতে পারলাম, মানে উই ক্যান ডিটারমাইন দ্য মোলার মাস অফ দ্য সলিউট টু। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে তোমার কলিগেটিভ প্রপার্টিজ, এটা ওয়ান অফ দ্য কলিগেটিভ প্রপার্টিজ কিন্তু আমার বলা হয়ে যাচ্ছে, যেটা ভেপার প্রেসারের সঙ্গে রিলেটেড বা রাউস ল এর সাথে রিলেটেড। তাহলে আমি যেটা এই লাস্ট পার্টে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তোমাকে হেল্প করবে মোলার মাস ডিটারমিনেশনের জন্য। তাহলে সেরকম একটা নিউমেরিক্যাল প্রবলেম বলছে, একটু ভালো করে দেখো নিউমেরিক্যাল প্রবলেমটা। বলছে 10 গ্রাম অফ সলিউট 10 gram of solute is dissolved in 80 gram of acetone, CH3COCH3 acetone at 300 Kelvin. The vapor pressure of solution
was found to be 271 torr. The vapor pressure of solution was found to be 271 torr. Determine the molar mass of the solute. Given vapor pressure of the pure acetone at 300 Kelvin is 283 torr. তাহলে কোশ্চেনটা ভালো করে একবার পড়ে নাও। 10 গ্রাম সলিউট ডিজলভ করা হচ্ছে 80 গ্রাম অ্যাসিটনে 300 কেলভিনে। ভেপার প্রেসার অফ দ্য সলিউশন was found to be 271 torr. Determine the molar mass of the solute given vapor pressure of pure acetone, সেটা হচ্ছে at 300 Kelvin is 283 torr। তার মানে তোমার পি বলে দেওয়া আছে 271 torr, পি স্টার বলে দেওয়া আছে সেটা হচ্ছে 283 torr। তার সাথে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারছো। দেখো এই তো ফর্মুলা ওয়ার্কিং ইকুয়েশন হচ্ছে পি স্টার মাইনাস পি বাই পি স্টার, সেটা হচ্ছে তোমার এই যেভাবে লেখা হচ্ছে n2 বাই মানে x2, এটা x2 হচ্ছে n2 বাই n1, মানে সরি মানে x2 হচ্ছে n2 বাই n1 প্লাস n2, মানে ওয়ার্কিং ইকুয়েশন যেটা আমি ব্যবহার করছি এখানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেটা তো x2 ছিল, x2টা কত n2 বাই n1 প্লাস n2। তারপরে পি স্টারের ভ্যালু বলে দিকে 283 টর, পি এর ভ্যালু বলে দিকে 271 টর, পি স্টার আবার নিচে বসিয়ে 283 টর ইকুয়াল টু। এবারে দেখো যদি তোমার এই মোলার মাস অফ দ্য সলিউট হচ্ছে m2 হয়, মোলার মাস অফ দ্য সলিউট যদি m2 হয়, তাহলে n2টা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট, সেটা কত হবে না পরিমাণ যদি 10 গ্রাম হয় 10 গ্রামকে m2 দিয়ে ভাগ করতে হবে এটা। আর নিচে আছে n1 প্লাস n2, তাহলে n1টা কত, n1টা হচ্ছে তোমার 80 গ্রাম তোমার সলভেন্ট নেওয়া আছে, তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করলাম। আর এইখানে যে n2টা সেটা আবার 10 গ্রাম বাই তোমার m2, তাহলে m1টা হচ্ছে মোলার মাস অফ দ্য সলিউট আর মোলার মাস অফ দ্য সলভেন্ট, আর m2 হচ্ছে মোলার মাস অফ দ্য সলিউট। তাহলে আমি কি করলাম 10 গ্রাম ওই সলিউট তোমার নেওয়া হয়েছে 80 গ্রাম সলভেন্টে, তাহলে আমি পরিষ্কার n2 বাই n1 প্লাস n2 যখন করছি তাহলে n2 হচ্ছে 10 গ্রাম বাই তার মোলার মাস, আর n1 হচ্ছে 80 গ্রাম বাই তার মোলার মাস, আর n2টা হচ্ছে 10 গ্রাম বাই m2, মানে ওই একই জিনিসটা এটা। আচ্ছা এবারে দেখো এই ইকুয়েশনে এই বাঁ দিকে তো সবকিছু তোমার জানা আছে, বা ডান দিকের মধ্যে কি কি জানা আছে দেখো, m2 এবং m1 এই দুটোর মধ্যে একটা অর্থাৎ m1টা সেটা জানা আছে কিভাবে, কারণ এটা যেহেতু অ্যাসিটন, অ্যাসিটনের মোলার মাস তুমি ক্যালকুলেট করতে পারবে। এর কার্বন আছে একটা দুটো তিনটে, তাহলে 12 × 3, অক্সিজেন আছে একটা তাহলে 16, আর হাইড্রোজেন আছে 3 থেকে 6টা, 3 × 36 প্লাস 16 প্লাস 6 করলে হচ্ছে 58 হচ্ছে, m1 হচ্ছে এইটা। তাহলে তুমি বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে দেখো এইখান থেকে m2টাকে বের করে ফেলতে পারবে, সেটা হচ্ছে 163.73 গ্রাম পার মোল। ঠিক আছে, 163.73 গ্রাম পার মোল, এইটা হচ্ছে তোমার মোলার মাস অফ দ্য সলিড। ঠিক আছে, তো বোঝা গেল অঙ্কটা কেমন করে করা হলো। ঠিক আছে, একদম ডিরেক্টলি ফর্মুলায় বসালাম, ফর্মুলায় বসিয়ে তুমি অঙ্কটাকে করে নিতে পারলে। তাহলে এইখানে কিন্তু এই যে এই সলিউশনে এই কোয়ালিটেটিভ প্রপার্টিজ থেকে যে অঙ্কগুলো হয়, অঙ্কগুলো একটুখানি কমপ্লিকেটেড হয়, নর্মালি অঙ্ক থেকে একটুখানি কঠিন, কিন্তু তুমি ফর্মুলাগুলো একখানে সামারাইজ করে দিলে সেই ফর্মুলায় ডিরেক্টলি বসিয়েই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা আরেকটা প্রবলেম তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে when 2 গ্রাম of non-volatile solid hydrocarbon containing 94.4% carbon is dissolved in 100 gram of benzene, the vapor pressure of benzene at 200 degree centigrade is lowered from 74.66 torr to 74.01 torr. Calculate the molecular formula of hydrocarbon. ঠিক আছে, তাহলে এইটা তোমাকে একটা পার্টিকুলার প্রবলেম দিলাম, সেই প্রবলেমটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, তো প্রবলেমটাকে ভালো করে পড়ে এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারই বেসিক্যালি প্রবলেম, হ্যাঁ সেটাকে কাজে লাগিয়ে তুমি প্রবলেমটা ঠান্ডা মাথায় করবে। ঠিক আছে, এখানে উত্তরটা বলে দেওয়া আছে C14H10, দিস শুড বি দ্য অ্যানসার। প্রবলেমটা মানে তোমাদের রেসপেক্টে একটু কঠিন আছে, কিন্তু তুমি চেষ্টা করবে অবশ্যই করতে পারবে। তার আগে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার রিলেটেড আলোচনাগুলো একটু শুনে নেবে, শুনলে তুমি এটাকে করতে পারবে। ঠিক আছে, হলো? আচ্ছা আচ্ছা, এবারে এইখানে যে ভেপার প্রেসারটা নিয়ে আমি আলোচনা করলাম, সেখানে মূলত কি বলা হলো, একটা ভোলাটাইল সলভেন্ট একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে
তখন ভেপার প্রেশারটা কি হচ্ছে সেইটা আমরা জাস্ট বলেছি। আর এবারে তুমি ধরো যে তুমি একটা সলিউশন কনসিডার করছো যেখানে সলভেন্ট সলিড দুজনেই ভোলাটাইল, মানে ভেপার ফেজে শুধুমাত্র সলভেন্ট যায় সেরকম না, সলভেন্টের সঙ্গে সলিউটও যায়। ধরো জল আর অ্যালকোহলের তুমি মিক্সচার নিয়েছো, জলও ভেপার ফেজে যায়, অ্যালকোহলও ভেপার ফেজে যায়, এরকম সিচুয়েশন আর কি। বা বেঞ্জিন টলিনের তুমি মিক্সচার নিয়েছো, বেঞ্জিনও ভেপার ফেজে যায়, টলিনও তোমার ভেপার ফেজে যায়। তাহলে আমি সেরকম একটা সিচুয়েশন বলছি, লেট বোথ দ্য কম্পোনেন্টস ইন এ, আচ্ছা বাইনারি সলিউশন মানে হচ্ছে যে সলিউশনের দুজন পিসিস থাকে তাকে বলে বাইনারি সলিউশন, যেটা আমি প্রথম দিন আলোচনা করেছিলাম। তাহলে লেট বোথ দ্য কম্পোনেন্টস ইন এ বাইনারি সলিউশন আর ভোলাটাইল and both of them obey হবে, obeys Raoult's law। both of them obeys হচ্ছে Raoult's law। তাহলে আমি কি লিখতে পারি তখন? তাহলে দেখ আমি কি বলছি না, আমি একটা দুটো ভোলাটাইল সাবস্টেন্স আর কি, মানে সলভেন্ট সলিড দুজনই ভোলাটাইল, তাদের একটা মিক্সচার নিয়েছি যেটাকে বাইনারি সলিউশন বলছি। তার ক্ষেত্রে কি হচ্ছে, দুজনেই যদি রাউলস ল ওবে করে তাহলে পি এ সমান লিখবো এক্স এ পি এ স্টার, পিবি সমান লিখবো এক্স বি পিবি স্টার। আচ্ছা এবারে আমি পরবর্তীকালে ডিফাইন করব যে যদি কোন একটা বাইনারি সলিউশনের দুটো কম্পোনেন্টই যে কোনো কম্পোজিশনে রাউলস ল ওবে করে তখন সেটা হয় একটা আইডিয়াল সলিউশন। তাহলে আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন আমাদের আছে। আইডিয়াল সলিউশন মানে হচ্ছে যে সলভেন্ট এবং সলিড দুজনেই রাউলস ল ওবে করছে অ্যাট অল কম্পোজিশন। তাহলে কি হবে, পি এটা হচ্ছে এক্স ইন্টু পি এ স্টার, মানে ব্যাপারটা হচ্ছে এ আর বি। তাহলে এ হচ্ছে একটা ভোলাটাইল সলভেন্ট আর বি ধরো একটা ভোলাটাইল সলিড। তাহলে এই যে এর পার্শিয়াল প্রেশার, এর হচ্ছে ভেপার প্রেশারটা, সেটা হচ্ছে এর মোল ফ্র্যাকশন ইন্টু পিওর এ তার ভেপার প্রেশার। ঠিক একই রকম ভাবে বি এর ভেপার প্রেশারটা হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন ইন্টু পিওর ভেপার তার ভেপার প্রেশার, মানে একদম রাউস লতে যেমন ছিল পি ইকুয়াল টু এক্স, মানে এক্স ওয়ান ইন্টু পি স্টার, ঠিক সেরকম সিচুয়েশন এটা। তাহলে এটা বুঝতে পারলে যে একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দুজনই রাউস ল ওবে করলে তাহলে পি এটাকে এক্স এ পি স্টার, পিবিটাকে এক্স বি পিবি স্টার লিখতে পারবো। এটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এটা তাহলে টোটাল ভেপার প্রেশার কি হবে, টোটাল ভেপার প্রেশার পিটা যদি আমি ধরে নিই যে ভেপারগুলো সব আইডিয়ালি বিহেভ করছে, তাহলে ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার কি বলবে, টোটাল প্রেশারটা তাদের পার্শিয়াল প্রেশারগুলো যোগফলের সঙ্গে সমান। অ্যাজিউমিং দ্যাট দ্য ভেপার বিহেভস আইডিয়ালি অ্যান্ড হেন্স উই ক্যান অ্যাপ্লাই ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার, সেখানে পিটা হয়ে গেল পি এ প্লাস পিবি। আচ্ছা এবারে পি এর জায়গায় এক্স এ পি স্টার বসিয়ে দাও আর পিবির জায়গায় এক্স বি পিবি স্টার বসিয়ে দাও। আচ্ছা এবারে এক্স এটা কত, সেটা তো ওয়ান মাইনাস এক্স বি, মানে বাইনারি সলিউশন এক্স এ প্লাস এক্স বি তো ওয়ান হয়, তাহলে এক্স এর জায়গায় ওয়ান মাইনাস এক্স বি বসিয়ে দিলে, এখানে পি স্টার যেমন আছে আছে, এখানে এক্স বি ইন্টু পিবি স্টার। তোমার কি হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে গেল পি স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স টু। তাহলে পিটা হয়ে গেল, মানে এই ইকুয়েশন থেকে পি স্টার মাইনাস পি স্টার মানে পিবি স্টার ইন্টু এক্স টু এটা। তাহলে এবারে দেখো যদি এমন হয় যে এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, তাহলে কি হচ্ছে পি স্টারটা গ্রেটার দ্যান পিবি স্টার, মানে যে বেশি ভোলাটাইল তার ভেপার প্রেশারটা বেশি হয়। তাহলে ইফ এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, তখন পি স্টার গ্রেটার দ্যান পিবি স্টার। পি স্টার যদি গ্রেটার দ্যান পিবি স্টার হয় তাহলে পি স্টার মাইনাস পিবিটা এই জিনিসটা পজিটিভ, তাই এখানে একটা মাইনাস সাইন আছে, মানে এটা হচ্ছে তোমার নেগেটিভ স্লোপ হয়ে গেল। তার মানে তখন পি ভার্সেস এক্স বি যদি প্লট করা হয়, ইট গিভস এ স্ট্রেট লাইন উইথ ইন্টারসেপ্ট ইকুয়াল টু পি স্টার and the negative slope equal to minus p star minus pb star. তো সেটা দেখেছি, if you plot p versus xb then you get a straight line with intercept equal to p star এটা and a negative slope equal to minus p1 star minus pb star। ঠিক আছে, এটা এটা বুঝতে পারলে, অঙ্কটা বুঝতে পারলে তো এটা। আচ্ছা এবারে উল্টো দিকে যদি এরকম হতো, দেখা যাচ্ছে না, দেখ কিন্তু বাকিটা দেখতে পাচ্ছিস তো? কতটা কেটে কেটে যাচ্ছে, তার মানে ইন্টারনেটের অসুবিধা করছে। তাহলে এই হচ্ছে মাঝে মাঝে সমস্যা।
এবার দেখে নিই ঠিক আছে কিনা। একটুখানি ইন্টারনেট অসুবিধা হয়েছে এখানে। আসছে দাঁড়া। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? দাঁড়া। দেখো, দেখতে পাচ্ছ এখন? আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে বুঝতে পারলে যে আমি যখন একটা বাইনারি সলিউশন কনসিডার করলাম, তাহলে বাইনারি সলিউশনের ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা লিখলাম না, পি ইকুয়াল টু পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু এক্স বি, এই ইকুয়েশনটা কেমন করে ডিরাইভ করেছে দেখেছো? এবং আমি যদি বলছি যদি এ ইজ মোর ভোলাটাইল দেন বি হয়, তাহলে পি ভার্সেস এক্স বি যদি প্লট করে, সেটা একটা স্ট্রেট লাইন দেবে, তার ইন্টারসেপ্ট হচ্ছে পি এ স্টার, আর স্লোপটা নেগেটিভ হবে, সেটা হচ্ছে মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার। তাহলে দেখো, তাহলে আমি এবারে ছবিটাকে আঁকছি ওই আগের মতোই। তাহলে এখানে পিওর এ আছে, এখানে পিওর। পাচ্ছে না, হ্যাঁ, হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আবার কি হলো রে ভাই? দাঁড়া 1 মিনিট। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি করে দিচ্ছি। 1 সেকেন্ড, হ্যাঁ, হয়তো কেটে যেতে পারে, কিন্তু আবার চলে আসছি।
দেখো এখন ঠিক আছে? আচ্ছা, স্যার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আমি ফোনটা রিস্টার্ট করলাম। দেখো, তাহলে এই যেটা বললাম যে ছবিটা যখন তুমি আঁকবে ছবিটা কেমন হবে। দেখো, আবার টেম্পারেচার ফিক্স রেখেছি, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর পি প্লট করছি। তাহলে এটা পিওর এ, এটা পিওর বি। পিওর এ মানে হচ্ছে যেখানে এক্স এটা 1, এক্স বিটা 0। এখানে পিওর বি মানে হচ্ছে এক্স এটা 0, এক্স বিটা হচ্ছে 1। তাহলে এখানে দেখো পিওর এ যখন তার ভেপার প্রেসার পি এ স্টার হবে, আর পিওর বি যখন তার ভেপার প্রেসার পিবি স্টার হবে। আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো যে যখন তোমার এই এরা যদি আলাদা আলাদা করে রাউস লোটা ওবে করে, তাহলে পি বিটা সমান কি লিখতে পারছো? এক্স বি ইন্টু পিবি স্টার। তাহলে দেখো এই যে পিবি ভার্সেস এক্স বি যদি প্লট করো, পিবি ভার্সেস এক্স বি যদি প্লট করো, ইট গিভস ইউ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে দেখো এখানে কি হলো, এখানে হচ্ছে যখন তুমি এই এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো পিবি সমান এক্স বি ইন্টু পিবি স্টার, সেটাকে এই স্ট্রেট লাইনটাকে দিচ্ছে। পরিষ্কার হচ্ছে যখন এক্স বিটা হচ্ছে 0 তখন পিবিটা হচ্ছে 0, যখন এক্স বিটা হচ্ছে 1 হয়ে গেল তখন পিবিটা পিবি স্টার হয়ে গেল। আবার এইখান থেকে দেখো, তাহলে এই যে ইকুয়েশনটা থেকে যে যেহেতু তোমার পি এটা হচ্ছে এক্স এ ইন্টু পি এ স্টার, তুমি এইটাকে লিখতে পারো 1 মাইনাস এক্স বি ইন্টু পিবি স্টার। তাহলে এটা হয়ে যাচ্ছে পিবি স্টার মাইনাস এক্স বি ইন্টু পিবি স্টার। তাহলে দেখো এবারে পি এটাকে যদি তুমি এক্স বির টার্মসে প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন দেবে যার ইন্টারসেপ্টটা হচ্ছে পি বি স্টার। সরি, এটা পি এ হবে গো, এটা পি এ। এক মিনিট, তাহলে এইটা হচ্ছে 1 মাইনাস এক্স বি ইন্টু পি এ স্টার, কারণ দুটো মোল ফ্র্যাকশনের যোগফল যদি 1 হয়, তাহলে এক্স এটাকে তুমি 1 মাইনাস এক্স বি লিখতে পারো। তাহলে সেটা হয়ে যাবে কত? পি এ সমান পি এ স্টার মাইনাস এক্স বি ইন্টু পি এ স্টার। তার মানে পি এ ভার্সেস এক্স বি প্লট করলে জাস্ট ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হবে পি এ স্টার, আর স্লোপটা হবে হচ্ছে মাইনাস পি এ স্টার। তাহলে দেখো এইখানে যখন তুমি এই এই যে প্লটটা, যে কালো এই যে প্লটটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই দিক থেকে দেখতে সুবিধে এক্স বিটা যদি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পি এ স্টার হলো। এবং যখন তোমার এই ইকুয়েশন থেকে পরিষ্কার যখন হচ্ছে এক্স বিটা হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে, তখন পি এটা তোমার 0 হয়ে যাবে। এইটা হলো। তাহলে দেখো, তাহলে এই যে ছবিটা, এই যে কালো ছবিটা, সেটা মানে এই যে ছবিটা সেটা হচ্ছে পি আই ইকুয়াল টু এক্স এ পি স্টারের ছবি। এই যে কালো ছবিটা সেটা পিবি ইকুয়াল টু এক্স বি পিবি স্টারের ছবি। এবার দুটোকে যখন তুমি যোগ করে ফেলছো, সেটা হচ্ছে পি সমান পি এ প্লাস পিবি হচ্ছে। তখন ছবিটা কেমন হবে বললাম, এইখান থেকে যেখানে তোমার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পি এস স্টার হচ্ছে আর স্লোপটা নেগেটিভ হচ্ছে, এটা হচ্ছে মাইনাস পি এস স্টার মাইনাস পিবি স্টার। এবং এই ইকুয়েশন থেকে তোকে পরিষ্কার যখন এক্স বিটা 0, যখন এক্স বিটা 0 তখন পি হচ্ছে পি এস স্টার, আর এক্স বিটা যখন 1 তখন পি এস স্টার কেটে কেটে পিবি স্টার হয়ে গেল। দেখো ছবি থেকে এটা পরিষ্কার। এই যে সবুজ লাইনটা তুমি টেনেছো, যখন এক্স এটা 1 আর এক্স বিটা হচ্ছে তোমার 0, সেটা হচ্ছে পি এস স্টার হবে। ডান দিকে যখন এক্স আই ইকুয়াল টু 0, এক্স বি ইকুয়াল টু, তখন সেটা পিবি স্টার হবে। আদারওয়াইজ এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হলো। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেপার প্রেসার এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি কম্পোজিশন প্লট করে, এটা কোনো সময় কম্পোজিশন বলা হয়, কম্পোজিশনের লিকুইড ফেজ তুমি প্লট করো, তাহলে এই হচ্ছে তোমার ছবির নেচারটা। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এইটা। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আর একটা আমি নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি এখানে। সেটা হচ্ছে এরকম যে এ লিকুইড এ অ্যান্ড বি ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন। বলছে at 50 degree centigrade, total vapor pressure of a solution consisting of 1 mole of A and 2 mole of B is 250 torr. On addition of 1 mole of A to the solution, the vapor pressure increases by 300 torr. Calculate vapor pressure of pure A and pure B. এই যে পার্টিকুলার প্রবলেমটা দেওয়া হয়েছে, প্রবলেমটা ভালো করে পড়ে দেখো, যে বলছে এর লিকুইড এ অ্যান্ড বি ফর্মে আইডিয়াল সলিউশন, সেটা বলে দেওয়া হচ্ছে at 50 degree centigrade total vapor pressure of the solution consisting of 1 mole A আর 2 mole যদি B হয়, তাহলে A এর মোল ফ্র্যাকশন কত হবে? 1/3 হবে, আর B এর মোল ফ্র্যাকশন হচ্ছে 2/3 হবে। তাহলে যেটা বলে দেওয়া আছে দেখো, তাহলে যেহেতু দুজনই এরা আইডিয়াল সলিউশন, তাহলে এক্স এ পি এস স্টার প্লাস এক্স বি পিবি স্টার সেটা টোটাল প্রেসারের সঙ্গে সমান হবে। প্রথমে যেটা বলে দেওয়া আছে 1 মোল এ আর 2 মোল বি, মানে এ এর মোল ফ্র্যাকশন 1/3, বি এর মোল ফ্র্যাকশন 2/3, তাহলে 1/3 পি এস স্টার প্লাস 2/3 পিবি স্টার, যেটা বলে দিয়েছে 250 টর।
এটা 250 টর। আর আরেকটা বলে দিয়েছে যে অন অ্যাডিশন অফ 1 মোল অফ এ টু দ্য সলিউশন, তাহলে দেখ আগে 1 মোল এ 2 মোল বি ছিল, এখন আরো 1 মোল এ অ্যাড করা মানে কি 2 মোল এ আর 2 মোল বি আছে। তা 2 মোল এ আর 2 মোল বি যদি থাকে তাহলে দুজনের মোল ফ্র্যাকশন হাফ হাফ হয়ে গেল, তাহলে হাফ ইন্টু পি এ স্টার প্লাস হাফ ইন্টু পিবি স্টার, এটাকে 300 হয়ে যাচ্ছে। তো এই দুটো ইকুয়েশন সলভ করো, সলভ করলে তোমার মানে এই দুটো মানে সলভ ইকুয়েশন 1 and 2, তাহলে তুমি এই অ্যান্সার গুলো পেয়ে যাবে। পি এ স্টার ইকুয়াল টু 450 টর হয়ে যাবে, পিবি স্টার হচ্ছে 150 টর হয়ে যাবে। তার মানে সলভ ইকুয়েশন 1 and 2, এটাকে সলভ করো, দুটো ইকুয়েশন হয়ে গেল। দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন, এখানে পি এ স্টারটা 450 টর পেয়ে যাবে আর পিবি স্টারটা হচ্ছে 150 টর পেয়ে যাবে। আমি এই জিনিসটা দিয়ে সলিউশনটাকে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো এইখানে যে আলোচনাটাকে করা হলো সেই আলোচনাটা কিন্তু তোমার আইডিয়াল সলিউশনের জন্য। এখানে যে বাইনারি সলিউশনটাকে তুমি কনসিডার করে সেটা আইডিয়াল সলিউশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাউস লটা সেটা হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য কেমন হয় আমি জাস্ট দেখিয়েছি। তাহলে আইডিয়াল সলিউশন কি হচ্ছে, when all the components obey Raoult's law in all composition, হ্যাঁ, তখন তাকে বলা হবে আইডিয়াল সলিউশন। তাহলে আইডিয়াল সলিউশন হলে পি এটা এক্স এ পি এ স্টার হবে, যেখানে এক্স এটা 0 থেকে 1 সর্বত্রই হচ্ছে, পি এটা এক্স এ পি এ স্টার হবে, পিবিটা এক্স বি পিবি স্টার হবে যখন এক্স বিটা 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে মানে হচ্ছে মোল ফ্র্যাকশনের রেঞ্জ তো 0 থেকে 1ই হয়। তাহলে মোল ফ্র্যাকশনটা বা কম্পোজিশনটা যাই হোক না কেন, সবসময় যদি রাউলস ল ওবে করে তখন তাকে বলা হবে আইডিয়াল সলিউশন। এবং আইডিয়াল সলিউশন হলে ছবিটা এই যে সবুজ যে লাইনটা সেই রকম করে হচ্ছে। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যে এই রাউস লটা অল কম্পোজিশনে ওবেড হয় না। তাহলে হোয়েন দ্য কম্পোনেন্ট ডু নট ওবে রাউস ল ইন অল কম্পোজিশন, তখন তাকে বলা হবে নন আইডিয়াল সলিউশন। তাহলে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, কম্পোনেন্টস গুলো ডু নট ওবে রাউস ল ইন অল কম্পোজিশন। কিন্তু এটা দেখতে পাওয়া যায় যদি সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট হয় তখন আবার রাউস লটা ওবেড হয়। তাহলে ইট ইজ অবজার্ভ দ্যাট when the solution is sufficiently dilute then a non-ideal solution behaves ideally. This is called ideally dilute solution. তাহলে কি হলো দেখো, যে অল কম্পোজিশনে সমস্ত কম্পোনেন্ট গুলো রাউলস ল ওবে করলে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যে রাউলস লটা অল কম্পোজিশন ওবেড হয় না। কিন্তু এটাও আবার দেখতে পাওয়া যায় যদি সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট হয় তখন তারা কিন্তু রাউলস ল ওবে করতে পারে, তখন তাকে বলা হবে হচ্ছে তোমার আইডিয়ালি ডাইলিউট সলিউশন। আর এবারে রাউস ল ওবে করলে পিএটা এক্স এ পি এ স্টার, পিবিটা এক্স বি পিবি স্টার হয়। এইটা এবারে কথাটা হচ্ছে যে যে যদি আমি বলি যে রাউসটা ওবেড হচ্ছে না তাহলে কি হতে পারে, এটা দেখতে পাওয়া যায় যে যদি রাউসটা ওবেড না হয় তাহলে পিএটা হয়তো গ্রেটার দ্যান পি এ স্টার হতে পারে অথবা লেস দ্যান পি এ স্টার হতে পারে। মানে এই যে পিএটা এক্স ইন্টু পি এ স্টার, তো তাহলে পিএটা গ্রেটার দ্যান এক্স এ পি এ স্টার হতে পারে অথবা পিএটা লেস দ্যান এক্স বি পিবি স্টার হতে পারে। সিমিলারলি এক্স এ পি এ স্টার হতে পারে, অথবা পিবিটা গ্রেটার দ্যান এক্স বি পিবি স্টার হতে পারে অথবা পিবিটা লেস দ্যান এক্স বি পিবি স্টার হতে পারে। মানে এই ইকুয়াল টুটা থাকছে না, আইদার দুজনের ক্ষেত্রে গ্রেটার দ্যান থাকছে অথবা দুজনের জন্য লেস দ্যান থাকছে। যদি গ্রেটার দ্যান হয় তখন তাকে বলে পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, আর যদি লেস দ্যান হয় তাহলে হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তার মানে আইডিয়ালি ভেপার প্রেশারটা যা হওয়ার কথা ছিল যদি বাস্তবে ভেপার প্রেশারটা তার থেকে বেশি হয় তখন তাকে বলা হবে পজিটিভ ডেভিয়েশন, আর যদি ভেপার প্রেশারটা যেটা হওয়ার কথা ছিল তার থেকে যদি কম হয় তখন সেটা নেগেটিভ ডেভিয়েশন। তাহলে কি হচ্ছে দেখো, এই যে ব্লু লাইনটা সেটা হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য, যেখানে পিটা হচ্ছে তুমি এক্স এ ইন্টু পি এস তার এইরকম ভাবে লিখবে বা এক্স অন পি এস তার এইরকম ভাবে লিখছো। আর এবারে যদি এরকম সিচুয়েশন হয় যে তোমার এই যে লাল যে লাইনটা দেখতে পাচ্ছ যে আইডিয়াল বা রাউস ল ওবে করলে যা হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে তখন সেটা পজিটিভ ডেভিয়েশন। আর এই যে যেটা সবুজ আর কি, যেখানে পিটা লেস দ্যান এক্স এ পি এস তার, যেখানে যা হওয়ার কথা কিন্তু তার থেকে কম, সেখানে এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। তার মানে সলিউশনগুলো তোমার সবসময় আইডিয়াল হবে এবং সমস্ত কম্পোজিশনে রাউস ল ওবে করবে সেরকম নয়। যদি সমস্ত কম্পোজিশন রাউস ল ওবে করতো তারা আইডিয়াল সলিউশন, যেখানে পিএটা এক্স এ পি এস তার, পিবিটা এক্স বি পিবি স্টার তুমি লিখতে পারবে। কিন্তু বাস্তবে এটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে যে যে যেমন যে কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে না, সেই একই রকম ভাবে নর্মাল সলিউশন গুলো সে কিন্তু
এই রাউস লটা অল কম্পোজিশন ওবেট করবে না, তখন সেটা নন আইডিয়াল সলিউশন। কিন্তু সলিউশন যদি সাফিসিয়েন্টলি ডাইলিউট হয় তখন কিন্তু তারা রাউসটা ওবে করে, তখন তাকে বলা হবে আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তাহলে দেখো নন আইডিয়াল সলিউশন দু রকম, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, যেখানে পিএটা গ্রেটার দেন এক্স এ পি স্টার বা পিবিটা গ্রেটার দেন এক্স বি পিবি স্টার, আর নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি যেখানে পিএটা লেস দেন এক্স এ পি স্টার বা পিবিটা লেস দেন এক্স বি পিবি স্টার। তাহলে আইডিয়াল সলিউশন হলে পিএ ইকুয়াল টু এক্স এ পি স্টার, পিবি ইকুয়াল টু এক্স বি পিবি স্টার হতো, কিন্তু পজিটিভ বা নেগেটিভ ডেভিয়েশন হলে এরকম সিচুয়েশনটা হচ্ছে। আর এবার নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন প্লট যদি করো, দেখো পজিটিভ ডেভিয়েশনে কি হচ্ছে, তুমি আগের এই এর ক্ষেত্রে আইডিয়াল সলিউশন হলে যে ছবিগুলো ছিল সেগুলো তোমার কাছে পরিষ্কার আছে। এবারে সবের ক্ষেত্রেই হচ্ছে জিনিসটা বেড়ে যাচ্ছে, তাহলে বেড়ে গেলে কি হবে, দেখো তাহলে এর জন্য যেটা ছিল, এই যে তোমার এই যে এর জন্য ভেপার প্রেসার লাইন যেটা এই কালো যেটা ছিল সেইটা দেখো এই লাল হয়ে গেছে, অর্থাৎ যা ছিল তার থেকে বেড়ে গেছে। আচ্ছা এবারে বি এর জন্য যেটা ছিল এইটা ছিল, দেখো লালটায় দেখতে পাচ্ছ কি অ্যাকচুয়ালি বেড়ে গেছে, আর যোগ করলে মানে এমনিতে ছিল একটা আইডিয়াল সলিউশনের জন্য ভেপার প্রেসার কম্পোজিশন ছবিটা এরকম দেখতে ছিল, এখন দেখো তার উপর দিয়ে চলে গেছে। আর ঠিকই একই রকম ভাবে যখন নেগেটিভ ডেভিয়েশনকে তুমি দেখবে, যে নেগেটিভ ডেভিয়েশনের ছবিটা কি হচ্ছে, যে যা ছিল তার থেকে নিচ দিয়ে গেছে, এখানে দেখে কালোটা হচ্ছে যা ছিল, যা ছিল কি হচ্ছে তার থেকে নিচ দিয়ে গেছে, ওভারঅলটা হচ্ছে যা ছিল তার থেকে নিচ দিয়ে গেছে। তাহলে এই যে দুটো ছবি হলো সেটা হচ্ছে ভেপার প্রেসার ভার্সাস কম্পোজিশন ছবি, যেটা এক ক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এক ক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে, এক ক্ষেত্রে তোমার নেগেটিভ ডেভিয়েশন হয়েছে। বুঝতে পারলে এটা ছবিটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই বুঝেছো যে আইডিয়াল সলিউশন থেকে পজিটিভ বা নেগেটিভ ডেভিয়েশন হলে ছবির নেচারটা কেমন করে পাল্টাচ্ছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এটা আমি পরে তোমার মানে এইখানে এই যে পরে বাইনারি সলিউশন একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে যাকে বলে ডুহেম মার্গুলিস ইকুয়েশন। ডুহেম মার্গুলিস ইকুয়েশন সেটা বলা হয় ডিএলএন পিএ বাই ডিএলএন এক্স ইকুয়াল টু ডিএলএন পিবি বাই ডিএলএন এক্স বি, এটাকে বলা হয় ডুহেম মার্গুলিস ইকুয়েশন। ঠিক আছে, এই ডুহেম মার্গুলিস ইকুয়েশন একটা ইকুয়েশন একটুখানি বলে রাখলাম, সেটা হচ্ছে পরে বাইনারি সলিউশন ডিএলএন পিএ বাই ডিএলএন এক্স ইকুয়াল টু ডিএলএন পিবি বাই ডিএলএন এক্স বি। আচ্ছা এই যে ডুহেম মার্গুলিস ইকুয়েশনটা এটা খুব কাজের, হ্যাঁ। আচ্ছা কেন কাজের তার জন্য আমি এখানে একটুখানি পয়েন্ট একটুখানি তোমায় বলে দিই, একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেই জন্য বলে দিচ্ছি এটা। তুমি কেটে নিয়ে এখান থেকে দেখো, এই ডুহেম মার্গুলিস ইকুয়েশন থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে পৌঁছানো যায়, সেটা হচ্ছে যে ইন এ বাইনারি সলিউশন if one component behaves ideally, then other component also behaves ideally। মানে একজন আইডিয়ালি বিহেভ করলে অন্যজন আইডিয়ালি বিহেভ করবে, এটা ডুহেম মার্গুলিস ইকুয়েশন থেকে দেখানো যায়। আমি জাস্ট ফাইনাল কনক্লুশনটা বলে দিচ্ছি। আবার ঠিক একই রকম ভাবে ইন এ বাইনারি সলিউশন if one component shows positive deviation from ideality, then other component also shows positive deviation from ideality। এটা আর হচ্ছে ইন এ
binary solution if one component shows negative deviation from ideality, then other component also shows negative deviation from ideality. তাহলে দেখো একটা বাইনারি সলিউশনে একটা আইডিয়ালি বিহেভ করলে অন্যটা আইডিয়ালি বিহেভ করবে, একজনের পজিটিভ ডেভিয়েশনের অন্যজনের পজিটিভ ডেভিয়েশন হবে, একজনের নেগেটিভ ডেভিয়েশনের আর একজন নেগেটিভ ডেভিয়েশন হবে। এটা পরিষ্কার দেখানো যায় কোথা থেকে না ডুহেম মার্কিউলিস ইকুয়েশন থেকে। যেমন দেখো এইখানে যখন আমি আইডিয়াল সলিউশনের কথা বলেছিলাম তখন এর ক্ষেত্রে রাউলস হবে করছে, বিও রাউলস হবে করছে। যখন তোমার পজিটিভ ডেভিয়েশন বলছে দেখো এর ক্ষেত্রে ভেপার প্রেশারটা রাউলস ল থেকে প্রেডিক্টে যে ভেপার প্রেশার তার থেকে বেশি হচ্ছে, বিয়ের জন্য তাই হচ্ছে, যখন কম হচ্ছে দুজনের জন্যই কম হচ্ছে, এবং সেটা দেখানো যায় এই ডুহেম মার্কিউলিস ইকুয়েশন থেকে। হ্যাঁ, যেটা দেখো ডিএলএন পিএ বাই ডিএলএন এক্স, এটা হচ্ছে এর ভেপার প্রেশার, আর পিবিটা হচ্ছে বি এর ভেপার প্রেশার, এক্স এটা হচ্ছে এর মোল ফ্র্যাকশন, বিটা হচ্ছে এক্স এর মোল ফ্র্যাকশন। এরকম একটা ইকুয়েশন ওবে করে, এই ইকুয়েশন থেকে এটা পরিষ্কারভাবে দেখানো যায়। ঠিক আছে, আচ্ছা এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে আমি আজকে বললাম রাউলস ল, আগের দিন পড়েছিলাম হেনরিজ ল। তাহলে যেটা বলা হচ্ছে যে যদি রাউস মানে সলভেন্টটা রাউস ল ওবে করে তাহলে সলিউটটা তোমার হেনরিজ ল ওবে করবে। ঠিক আছে, সেটা কি করে দেখো, হেনরিজ ল আর ডিটেলে বলছি না। হেনরিজ লতে কি ছিল যে পার ইউনিট ভলিউম অফ লিকুইড কতখানি মাসের গ্যাস ডিজলভ করছে, সেই এমটা হচ্ছে প্রেসারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, এম ইকুয়াল টু কে ইন্টু পি। এটা আচ্ছা, এবারে দেখো অল্টারনেটিভলি আমি এইরকম ভাবে লিখতে পেরেছিলাম যে পালসের প্রেসারটা কেএইচ মানে হেনরিজ ল কনস্ট্যান্ট ইন্টু এক্স টু, এরকম ভাবে লিখতে পারা যায়, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম, সেটা আমি এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এবারে দেখো ধরো আমি বললাম যে ধরে নাও এটা তোমার সলিউটটা হেনরিজ ল ওবে করছে, তা সলিউটটা যদি হেনরিজ ল ওবে করে তাহলে তুমি পিটা এটা কেএইচ ইন্টু এক্স টু এরকম ভাবে লিখতে পারবে। তার মানে এখানে পিটা হচ্ছে পি টু হয়ে যাবে, কারণ এইটা হচ্ছে তোমার ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট হয়ে যাচ্ছে, মানে এখানে মানে সরি এটা পিটা হচ্ছে তোমার বেসিক্যালি যেটা যে প্রেসারটা দেওয়া আছে আর কি, সেই প্রেসারটা হচ্ছে পার্সিয়াল প্রেসার, মানে যে সলিউটটা মানে হেনরিজ ল কি বলে একটা গ্যাসের সলিবিলিটি ইন লিকুইড বলে। তো তাহলে এই পিটা বেসিক্যালি হচ্ছে যে তোমার ওই যে এটা ব্যবহার করা হয়েছে, যে সলিউটটাকে ব্যবহার করা হয়েছে, এটা বেসিক্যালি গ্যাস তার প্রেসার, এটা সেটাকে আমি পি টু লিখছি। তাহলে দেখো তাহলে হেনরিজ ল যদি ওবেড হয় বাই দ্য সলিউট, তাহলে পি টু সমান কে এইচ ইন্টু এক্স টু লিখতে পারবে। আর এবারে এই যে পি টু হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য সলিউট আর এক্স টু হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। এটা হেনরিজ ল থেকে তুমি পাচ্ছ, এখানে লিখে দিয়েছে ফ্রম হেনরিজ ল, তুমি এটা পেলে। আচ্ছা তুমি লগ নাও, তাহলে এল এন পি টু ইকুয়াল টু এল এন কে এইচ, এখানে এইচটা ক্যাপিটাল লেখা উচিত হেনরি থেকে, এল এন কে এইচ প্লাস এল এন এক্স টু। এবারে ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু যদি করে সেটা 1 হবে। তোমাদের ডেরিভেটিভ ভালো করে শেখা হয়ে গেছে নাকি এখনো শেখা হয়নি? হয়ে গেছে তো। তাহলে দেখো তাহলে দুদিক থেকে যদি ডেরিভেটিভ নাও তাহলে এই ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু করলে এটা 1 হয়ে যায়। আর এবার ডুহেম মার্কিউলিস ইকুয়েশন কি বলে যে ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু ইকুয়াল টু ডিএলএন পি ওয়ান বাই ডিএলএন এক্স ওয়ান, সেটা তো 1 এর সঙ্গে সমান। আচ্ছা এবারে তাহলে তুমি এক কাজ করো, ডিএলএন এক্স ওয়ানটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে ডিএলএন পি ওয়ান ইকুয়াল টু ডিএলএন এক্স ওয়ান। এবার এটা আমি ইন্টিগ্রেট করছি, যখন এক্স ওয়ান ইকুয়াল টু 1 অর্থাৎ পিওর সলভেন্ট, তখন ভেপার প্রেসারটা পিএটা পি ওয়ানটা পি ওয়ান স্টার লিখলে, যখন সলভেন্টের মোল ফ্র্যাকশনটা হচ্ছে এক্স ওয়ান তখন প্রেসারটা তুমি পি ওয়ান লিখলে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে এল এন পি ওয়ান বাই পি ওয়ান স্টার ইকুয়াল টু এখানে এল এন এক্স ওয়ান হয়ে গেল, দুদিক থেকে এল এন সরিয়ে দিলে পি ওয়ান ইকুয়াল টু তোমার এক্স ওয়ান ইন্টু পি ওয়ান সমান এক্স ওয়ান ইন্টু পি ওয়ান স্টার হচ্ছে, দিস ইজ দ্য রাউলস ল ফর দ্য সলভেন্ট। তুমি ইন্টিগ্রেশনও হয়ে গেছে তো? আচ্ছা সবাই হয় না এখনো? আচ্ছা মানে যেটা হচ্ছে এখানে এখানে একটু ইন্টিগ্রেশনটাকে করে দিয়েছি আর কি। হ্যাঁ কি বলো কি হয়েছে? হয়েছে, আচ্ছা এর হয়নি এখনো।
সুমনার হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন করা হয়েছে আর কি। ইন্টিগ্রেশনটা হলে তুমি বুঝতে পারবে যে ইন্টিগ্রেশনটা কি করে হলো। তার মানে একটা মোদ্দা কথা যে একটা আইডিয়াল সলিউশন বা যে কোনো একটা সলিউশনের ক্ষেত্রে সলিউটটা যদি তোমার হেনরিজটা ওবে করে তাহলে সলভেন্টটা রাউজটা ওবে করবে অ্যান্ড ভাইস ভার্সা। এইটা এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং ওই যে আইডিয়াল সলিউশনের ডেফিনেশনও হচ্ছে এইরকম ভাবে আসে যে সলভেন্টটা যেমন অল কম্পোজিশনের রাউজটা ওবে করবে, ঠিক একেবারে সলিউটটা অল কম্পোজিশনের হচ্ছে হেনরিজটা ওবে করবে। তো সেটা বলা হলে যে ইফ সলিউট ওবেজ হেনরিজ ল দেন সলভেন্ট মাস্ট ওবে রাউজ ল অ্যান্ড ভাইস ভার্সা। এটা একটা অ্যাডিশনাল জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো দেখো তাহলে এই যে আমি সিলেবাসটা দেখছিলাম যে সিলেবাসে যেটা এইচএসসি সিলেবাস, তাতে এখানে জাস্ট সিম্পলি ভেপার প্রেশার অ্যান্ড রাউলস ল এইটুকু জাস্ট উল্লেখ করা যায়, ভেপার প্রেশার অ্যান্ড রাউলস ল। কিন্তু যদি নিটের সিলেবাস দেখো, নিটের সিলেবাসে কিন্তু খুব পরিষ্কার করে তোমার এইটা তিনটে ভাগে ভাগ করে সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে তোমার? লেখা আছে সেটা হচ্ছে যে দ্য ভেপার প্রেশার অফ সলিউশন অ্যান্ড রাউলস ল, সেটা আমরা বলেছি। তারপর হচ্ছে আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, সেটা আমরা বললাম। তারপর হচ্ছে ভেপার প্রেশার কম্পোজিশন প্লটস ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, সেটা আমরা বললাম। তার সঙ্গে সঙ্গে হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যে পার্টটা আছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেই পার্টটাও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এবং সেইখান থেকে তুমি কেমন করে মোলার মাস ডিটারমাইন করতে পারো সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। তাহলে আমাদের নিচের সিলেবাসে যদি পরপর করে দেখো, তাহলে সলিউশন থেকে যে পার্টটা আছে তার মধ্যে নেক্সট যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিজ। এটা আদারওয়াইজ বাকি যে পার্টটা, সেই পার্টটা আমাদের এখানে আলোচনা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে জাস্ট দু একটা প্রবলেম দিয়ে আজকে ব্যাপারটাকে কনক্লুড করে দেব। দেখো এক মিনিট। মানে আইডিয়াল নন আইডিয়াল সলিউশনের থার্মোডাইনামিক্স নিয়ে আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো পরে আলোচনা করা যাবে। ধরো আমি দু একটা প্রবলেম দিচ্ছি, এক মিনিট। প্রবলেমগুলো হোমওয়ার্ক হিসেবে দু একটা প্রবলেম তোমাদের দিয়ে রাখি। প্রবলেম 1 বলছে 18 গ্রাম গ্লুকোজ is added to 178.2 gram of water. What is the vapor pressure of water if the what is the vapor pressure of water at 100 degree centigrade? একটা পার্টিকুলার প্রবলেম দিলাম, যেটা তুমি রাউস লকে কাজে লাগিয়ে এই প্রবলেমটাকে করবে। প্রবলেম 2 at 20 degree centigrade the vapor pressure of pure benzene and toluene are the vapor pressure
of pure benzene and toluene are 75 and 22 torr. 75 and 22 torr respectively. ঠিক আছে? A mixture of 70 gram of benzene, a mixture of 78 gram of benzene and 46 gram of toluene forms an ideal solution. Ideal solution. Calculate the partial vapor pressure of benzene. Calculate the partial vapor pressure of benzene over the solution at 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আরেকটা প্রবলেম দিলাম, এই দুটো প্রবলেম তুমি একটুখানি করবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে না মানে আসলে এটা পরে আরেকবার বলার স্কোপ থাকবে, বুঝলে তো? হ্যাঁ, সেখানে আমি এটা এখন না বললেও চলতো। সেটা হচ্ছে যে এই যে আমি আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশনগুলো বললাম, সেই আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে না তার কিছু থার্মোডাইনামিক্স আছে। সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে আইডিয়াল সলিউশনটা কি না, ফর আইডিয়াল সলিউশন এবার দুটো লিকুইড তারা আইডিয়াল সলিউশন তৈরি করবে কখন, যখন ডেল্টা ভি মিক্সিং সেটাও জিরো হয় আর ডেল্টা এইচ মিক্সিং সেটা হচ্ছে জিরো হয়। মানে মেশানোর জন্যে ভলিউমের কোনো চেঞ্জ হবে না আর এনথালপিরও যখন চেঞ্জ হবে না তখন সলিউশনটা আইডিয়াল সলিউশন হবে। আর এইটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া। থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর এ সলিউশন টু বি আইডিয়াল। থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর এ সলিউশন টু বি আইডিয়াল সেটা হচ্ছে ডেল্টা বি মিক্সিং ইকুয়াল টু জিরো হয়, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু জিরো হয়। আচ্ছা, এবারে ফ্রম মলিকুলার পয়েন্ট অফ ভিউ এটা যে এ সলিউশন অফ এ অ্যান্ড বি, মানে এ এবং বি দুটো স্পিসিস সেটা দিয়ে যে সলিউশনটা তৈরি হচ্ছে, এ সলিউশন অফ এ অ্যান্ড বি উইল বি আইডিয়াল, will be an ideal solution if AA interaction BB interaction and AB interactions are equal। মানে ধরো এ আর বি আছে, তাহলে এ এবারে যখন শুধু এ থাকতো তাহলে এ ইন্টারাকশন থাকতো, যদি শুধু বি থাকতো তাহলে বিবি ইন্টারাকশন থাকতো। তাদেরকে যখন মিশিয়ে দেওয়া হলো একটা অন্য রকমের ইন্টারাকশন চলে এলো, সেটা হচ্ছে এ বি ইন্টারাকশন। ধরো জলেতে অ্যালকোহল মেশানো হচ্ছে, তো জল জল ইন্টারাকশন থাকে, যদি শুধু জল থাকতো অ্যালকোহল অ্যালকোহল ইন্টারাকশন থাকতো, যদি শুধু অ্যালকোহল থাকতো কিন্তু জলে মেশানোর পরে কি হলো যে জল জল অ্যালকোহল অ্যালকোহল এদের সাথে সাথে জল আর অ্যালকোহলের একটা ইন্টারাকশন এসে হাজির হলো। এবারে তারা আইডিয়াল সলিউশন তৈরি করবে তখনই যখন এ বিবি এবং এবি ইন্টারাকশনগুলো একই রকম হবে, তখন সেটা আইডিয়াল সলিউশন তৈরি হয়। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে যদি আইডিয়াল সলিউশন তৈরি হয় তখন যেটা হয় যে ফর আইডিয়াল সলিউশন
আইডিয়াল সলিউশনের জন্য এই একটা মেশানোর জন্য একটা গিভস এনার্জি চেঞ্জ হয়, ডেল্টা জি মিক্সিংটা হয় হচ্ছে তোমার এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, যেখানে এক্স আই হচ্ছে আই স্পেসিফিক মোল ফ্র্যাকশন, তাই এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই এটা অ্যাকচুয়ালি লেস দ্যান 0 হয়, কারণ তোমার এই যে মোল ফ্র্যাকশনটা 0 থেকে 1 এর মধ্যে হয়, ফ্র্যাকশন হয়, তো যে কোনো একটা ফ্র্যাকশনের লগারিদম করলে নেগেটিভ হয়, তাহলে সেখানে ওভারঅল জিনিসটা নেগেটিভ হয়। আর এনট্রপি অফ মিক্সিং যেটা, সেটা হয় হচ্ছে মাইনাস এনআর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, এটা হয়, সেটা অলওয়েজ পজিটিভ হয় এটা, কারণ এই যে এক্স আইটা যেহেতু মোল ফ্র্যাকশন সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে, তাহলে এল এন এক্স ওয়ানটা নেগেটিভ, সেই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আর ভলিউম অফ মিক্সিংটা তোমার 0 হবে, আর এনথালপি অফ মিক্সিংটা তোমার 0 হবে। তাহলে এইটা হচ্ছে একটা আইডিয়াল সলিউশনের জন্য যে ধরনের থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো পরিবর্তন হয়, সেটা হচ্ছে এইটা। তাহলে ফর আইডিয়াল সলিউশন ডেল্টা জি মিক্সিং এক্সপ্রেশন এইটা, এর প্রত্যেক টার্মের মানে তোমার কাছে পরিষ্কার, ডেল্টা এস মিক্সিং এর এক্সপ্রেশন আছে, ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0 আছে, আর ডেল্টা এইচ মিক্সিং তোমার 0 আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি আজকে আলোচনা করতে চেয়েছিলাম। দেখো এই যে সিলেবাসটা আমি যেটা রিড আউট করলাম, আমি তোমায় বললাম যে নিটের সিলেবাস অনুযায়ী তুমি যদি দেখো, তাহলে ভেপার প্রেশার অফ সলিউশনস অ্যান্ড রাউলস ল, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, ভেপার প্রেশার কম্পোজিশন প্লটস ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, এটা আমাদের হলো। তাহলে পরের দিন আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজে চলে যাব, ঠিক আছে। তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। যা বললাম সবটা বুঝতে পেরেছো ঠিকঠাক করে? ঠিক আছে। তাহলে আমরা পরের দিনে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করবো। আমি সিলেবাসটাতে বেশি জোর দিচ্ছি, সিলেবাসটা পরপর যেটা আছে আমি ওই একটা মানে এমনভাবে করাবো যাতে করে তোমার নিচের সিলেবাসটাও কভার হয়ে যায়, অ্যাট দ্য সেম টাইম এইচএসসি সিলেবাসটাও কভার হয়ে যায়। আমি দাগ দিয়ে দিয়ে করছি, হ্যাঁ। এতে তোমাদের আসলে যেটা নিটের সিলেবাসে শুধুমাত্র সলিউশনটা এটা আছে, মানে যেটা সলিউশন যেটা বলছি আর কি সেটা আছে, কিন্তু এইচএস সিলেবাসে ওই চ্যাপ্টারটার নাম পাল্টে দিয়ে করেছে লিকুইড স্টেট। লিকুইড স্টেটের মধ্যে সলিউশন পার্টটাই ম্যাক্সিমাম আছে, তারপরে আর একটা পার্ট আছে যেটা হচ্ছে কলয়েডাল সলিউশন। তাহলে নর্মাল সলিউশন এবং কলয়েডাল সলিউশন এই দুটো মিলে হচ্ছে তোমার নিটের সিলেবাস। আর তোমার শুধুমাত্র দুটো মিলে হচ্ছে তোমার 11-এর সিলেবাস। আর যদি তুমি নিটের সিলেবাস দেখো তাহলে কিন্তু এই দুটো মিলে 12-এর সিলেবাস হয়, 12-এর সিলেবাস। আর যদি শুধুমাত্র এর সিলেবাস বলো, নিটের সিলেবাস বলো, তাহলে কিন্তু কোয়ালিটেটিভ প্রপার্টিটা কোথাও নেই, তার বদলে হচ্ছে সলিউশন পার্টে আরো দু একটা জিনিস অ্যাডিশনালি আছে আর কি, ঠিক আছে, বুঝতে পার? ঠিক আছে তো সুমনা, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো, কি মানে এখনো কি ভয় হচ্ছে খুব? না না, মানে ঝুলিয়ে দেবো মনে হচ্ছে নাকি তোকে? না না। তুই হাইস্ট নম্বর পাবি, বুঝেছিস তো। দেখ না, তোকে আমি এমন ভাবে তৈরি করে দেবো, তুই এইচএসও হাইস্ট নম্বর পাবি এতে কেমিস্ট্রিতে, আর দেখবি জয়েন্টও তোর কেমিস্ট্রি পার্টটা দেখবি কখনো অসুবিধা হবে না। ওই বাড়ি থেকে তোকেই তো এই তো সায়ন্ত দেখলাম আজকেও এলো না, তার মানে ও নিশ্চয়ই আর আসবে না যতদূর মনে হচ্ছে। সায়ন বললো আর আসবে না। হ্যাঁ হ্যাঁ, ও তো বোঝা যাচ্ছে আর কি, নাহলে ও কালকেও জয়েন করেনি, আজকেও জয়েন করেনি, মানে ও আসবে না। তুই কি যথেষ্ট স্ট্যামিনা রাখছিস নাকি তুইও ভয় পেয়ে যাচ্ছিস? না না। হুম, ঠিক আছে তো, এত ভয় পাওয়ার কিছু নেই বাবা। হুম, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এইটা আর কি। এটা মানে 11-এর পড়া এক রকমের পড়া। 11-এর পড়া যেহেতু তোমার কোশ্চেনের মধ্যে থাকে না, সেখানে 11-এ যেটা তৈরি হয় ফাউন্ডেশন তৈরি করতে হয়, যে ফাউন্ডেশনটা আমি প্রপারলি তৈরি করেছিলাম, যেখানে আমি ধরো প্লট নিয়ে কত আলোচনা করেছি, ম্যাথামেটিক্স পার্টটা আমি আলোচনা করে নিয়েছি, গ্রাফ আঁকা নিয়ে আলোচনা করে নিয়েছি, হ্যাঁ। একটা বড় পোর্শন যেটা নিটের সিলেবাসে আছে, ধরো অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে তোমার ধরো ওদিকে থার্মোডাইনামিক্স, ওদিকে ইকুইলিব্রিয়াম, সেগুলো খুব ডিটেলে খুব এক্সটেন্সিভলি ভালো করে পড়িয়ে দিয়েছি। ওইগুলি মূলত দরকার। আর 12-এর পার্টে তো যেহেতু আমার একদম প্রেসক্রাইব, মানে তোমাকে পরীক্ষা দিতে হবে, থার্ড সেমিস্টারে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেটা তোমার নম্বরে, তোমার কেরিয়ারের নম্বরে যোগ হবে। এখানে পড়ানো অন্য রকমের ব্যাপার। মানে দেখবে আগে, এখন তো সব তোমরা একটু সিরিয়াসলি পড়ছো, তাই আগে এক সময় যখন 11-এর পার্টটা 11 আর 12 মিলে পরীক্ষা হতো, সেমিস্টার ছিল না,
তখন 11-এর পার্টটা লোকে 3 মাসের মধ্যে শেষ করে দিয়ে টোটাল 12 পার্টটা নিয়ে বেসিক্যালি ফোকাস করতো। আমরা তো সেইভাবে করি না, আমরা 11-এর টোটাল যে সিলেবাসটা আছে সেই টোটাল সিলেবাসটা কিন্তু সবটাকে করেছি। হ্যাঁ, ওই জন্য অত ভয়ের কিছু নেই। হ্যাঁ, সব উপরে উপরে দেখবে ওই সব লাফিয়ে করে চলে যাবে। হ্যাঁ, দেখে মনে হবে বুঝি অনেক কিছু হচ্ছে। তাহলে অনেক কিছু হলে তো, যেটা আমি বারবার বলি আর কি, তাহলে সবই যদি এত ভালো হতো তাহলে তো তোমার মানে সবাই কারেন্ট ইয়ারের মেডিকেল ফেডিকেল পেয়ে বিশাল কিছু সব করে ফেলতো। তা তো করছে না কেউ।